আহ, ধন্যবাদ জাকিয়া সুলতানা। আমরা যেই প্রজেক্টটি শুরু করেছি হোয়াইট ডাব নিয়ে নামে, মূলত এটার অর্থ হচ্ছে সাদা কবুতর, যেটাকে আমরা সাদা পায়রা বা কবুতর, অর্থাৎ আমরা যেটাকে শান্তির প্রতীক হিসেবে চিহ্নিত করে থাকি। তো এই প্রজেক্টটি আমরা শুরু করেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে, এবং এটার সাথে আমাদের সাথে পার্টনার হিসেবে আছে ব্র্যাকের সিপিজে, সেন্টার ফর পিস এন্ড জাস্টিস, এবং আন্তর্জাতিক সংস্থা ইউএন উইমেন। তো এই প্রজেক্টটা বেসিক্যালি আমরা শুরু করেছিলাম, আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে নারীর নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। অর্থাৎ আমরা দেখেছি যে প্রান্তিক অঞ্চলে, একেবারে আহ, গ্রামাঞ্চলে নারীরা বেশ কিছু কাজ করতে পারে। যেমন তারা হাতে কাঁথা সেলাই করতে পারে, কিংবা বাঁশ দিয়ে, বেত দিয়ে বিভিন্ন ধরনের পণ্য তারা তৈরি করতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে সেগুলোকে মানে উপযুক্ত একজন কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেই মাধ্যম দরকার, যেই প্ল্যাটফর্ম দরকার, সেটা তারা পাচ্ছে না। তো এই প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়ার উদ্দেশ্যেই মূলত সরি এই হোয়াইট ডেবের সৃষ্টি হয়, এবং এর মাধ্যমে আমরা চাচ্ছি যে যারা প্রান্তিক পর্যায়ে যে সকল নারীরা বিভিন্ন ধরনের পণ্য তৈরি করতে পারবেন, হাতে তৈরি পণ্য হোক, কিংবা তাদের যদি ছোট ছোট আহ, কোনো মেশিনারিজ থাকে, তার মাধ্যমে যদি কোনো পণ্য তারা তৈরি করতে পারেন, তখন সেগুলোই হোয়াইট ড্যাবের ওয়েবসাইটের মাধ্যমে, কিংবা হোয়াইট ড্যাবের যারা ভলান্টিয়ার থাকবে, তারা উপযুক্ত কাস্টমারের কাছে এগুলোকে পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। এবং এর মাধ্যমে ওই যিনি সরাসরি উৎপাদক, তিনি একটা তিনি তো তার মূল্যটা পাবেনই, সে সাথে সাথে হোয়াইট ড্যাব এই অর্গানাইজেশনটাও লাভবান হবে। এবং এইখানে আমরা যেটা চিন্তা করছি, শুধুমাত্র আমরা আমরা এই সিপিজে যতদিন পর্যন্ত প্রজেক্ট চালাবে, মানে ব্র্যাক আমাদেরকে বলেছে যে 3 মাস এই প্রজেক্টটা রান করবে, কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে 3 মাস পরেও, মানে প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পরেও আমরা এটা চালিয়ে যাব, এবং দীর্ঘমেয়াদে আমরা এটাকে বেশ বড় একটা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। যেমনটা করেছে ব্র্যাকের আড়ং, কিংবা আরো কোনো প্রতিষ্ঠান, আরো অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে যারা নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য কাজ করছে। তাদেরকে বলতে পারি যে আমরা তাদের তাদের পদাঙ্ক অনুসরণ করছি, এবং এইভাবে আমরা সমাজে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার একটা উদ্যোগ নিয়েছি। তো আমি এই প্রোগ্রামের সাথে আমাদের এই আহ, যে প্রজেক্ট হোয়াইট অ্যাপ, এর সাথে যারা যুক্ত আছে, মেন্টর, ভলান্টিয়ার, এবং আমাদের সাথে যারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, বিভিন্নভাবে সহযোগিতা করছেন, ব্র্যাক কিংবা উইমেন পিস ক্যাফে, সবাইকে ধন্যবাদ জানাই। আর আজকে যে সকল যারা অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আজকের এই প্রোগ্রামে আপনাদের উপস্থিতি আমাদের এই প্রোগ্রামটিকে অত্যন্ত মহিমান্বিত করবে। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন আমাদের হোয়াইট ডট প্রজেক্টের মেন্টর স্যার, যিনি আমাদের বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগরোন্নয়ন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তিনি আমাদের প্রজেক্টের মেন্টর স্যার। তো এই মুহূর্তে আমাদের সাথে জয়েন হয়েছেন আমাদের আজকের এই প্রোগ্রামের গেস্ট, এবং হচ্ছে সামিউল আওয়াল ঠাকুর স্যার। স্যার হচ্ছেন এভারকেয়ার হসপিটাল ঢাকার, উনি হচ্ছেন আবাসিক মেডিকেল অফিসার। আমরা কথা না বাড়িয়ে সময় স্বল্পতার কারণে সরাসরি চলে যাব সাক্ষর স্যারের কাছে। স্যার, আপনি কেমন আছেন? আহ, জি, থ্যাংক ইউ জাকিয়া। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আহ, আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসলে শুনছিলাম তোমাদের শ্রদ্ধেয় শুভ স্যার যিনি, উনি কথা বলছিলেন, আমি শুনছিলাম ওনার কথাগুলো, তোমাদের হোয়াইট ডাব প্রজেক্টের কথাগুলো আমি শুনছিলাম। এবং আজকের যেটি আলোচনার বিষয় ছিল যে উইমেন্স হেলথ কেয়ার ডিউরিং প্যান্ডেমিক, এই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে হচ্ছে করোনার যে সময়টি চলছে, দুর্যোগকালীন একটি সময়, এই সময় যদি বলি যে আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি।
যেহেতু আমরা অনেক দিন ধরে আমি এই করোনা রোগীদের নিয়ে কাজ করছি, করোনা রোগীদের পাশে থাকছি, চেষ্টা করছি যে এই করোনা রোগীদের পাশে থেকে আমাদের এই যে সময়গুলো, এই সময়গুলো যাতে অতিক্রম করে ভালো একটা ভোরের আমরা দেখা পাই, এই সময়টার অপেক্ষায় আমরা সবাই আছি। ঠিক এই অবস্থায় আসলে এরকম হোয়াইট ডাবের মতো একটি প্রজেক্টের সূচনা আমি শুনছিলাম, কথাগুলো খুব চমৎকার ভাবে যখন বলছিলেন যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশালে যেটি অবস্থিত, সেখান থেকে এটি সূচনা হয়েছে এবং পরবর্তীতে আরো কিছু নতুন নতুন পদক্ষেপ নেয়ার কথা ভাবা হচ্ছে, নিঃসন্দেহে এটি প্রশংসনীয়। আমি এটির সাথে যারা মেন্টর রয়েছেন, যারা ভলান্টিয়ার রয়েছেন বা কলাকৌশলী যারা কাজ করছেন, আসলে একটি জিনিসকে সফল কাম করার পিছনে অনেকের ভূমিকা প্রয়োজন হয়। আমার মনে হয় সকলেই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং এটির সাথে যারা আছেন, যে ইউএন উইমেন যারা আছেন, উইমেন পিস ক্যাফে যারা আছেন, এবং সাথে যারা আছেন সেন্টার ফর পিস এন্ড জাস্টিস ব্র্যাক ইউনিভার্সিটির, আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। জি জাকিয়া। জি স্যার, হচ্ছে আমাদের সাথে সেন্টার ফর পিস এন্ড জাস্টিসের প্রজেক্ট ম্যানেজার জিয়াউদ্দিন স্যার, এবং এছাড়া আমাদের হোয়াইট ড্রাগ প্রজেক্টের নির্বাচিত 25 জন নারী সদস্য আছেন আজকে। এছাড়াও আমরা প্রথমবারের মতো আজকে সরাসরি যে ফেসবুক লাইভে গিয়েছি, আশা করছি যে আমাদের আরো যারা আছেন সবাই ফেসবুকে যুক্ত, আজকে এই প্রোগ্রামটি দেখছেন পরিবারের সাথে। সবাইকে অনুরোধ করব আপনাদের যে কোনো কমেন্টস, গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। তো স্যারের কাছে আমার প্রথমেই যে প্রশ্নটা নিয়ে চলে যাব, যে স্যার দ্বিতীয় দফা এই যে করোনার যে পরিস্থিতিটা শুরু হয়েছে, আবার প্রকোপটা বৃদ্ধি পেয়েছে, তো এক্ষেত্রে বয়স্ক, শিশু এবং গর্ভবতী নারী, তাদের জন্য যদি আপনি কিছু বিশেষ দিক নির্দেশনা দিতেন। জি অনেক ধন্যবাদ জাকিয়া। আমি একটু শুরুতে কথা বলি যে আমরা যেটি নিয়ে ভয় পাচ্ছিলাম প্রথম থেকে, আপনারা নিশ্চয়ই মিডিয়ার কল্যাণে জেনেছেন যে আমরা সেকেন্ড ওয়েভ নিয়ে খুব একটা ভীত সন্ত্রস্ত ছিলাম, যে আসলে সেকেন্ড ওয়েভ বাংলাদেশে কতদিন পর আসবে, কিংবা আমরা কখন আসলে সেই সেকেন্ড ওয়েভের দিকে যাব, এটি নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল। আসলে সারা বিশ্বব্যাপী কিন্তু এখন যেটি বলা হচ্ছে যে আমরা সেকেন্ড ওয়েভের ঢুকে গিয়েছি এবং সেকেন্ড ওয়েভের মধ্যেই আছি, এটিও যেমন বলা হচ্ছে, পাশাপাশি কিন্তু কিছু সুখের খবরও আমরা পাচ্ছি। আমরা ভ্যাকসিনের কথা বলছি, তারপরে হচ্ছে কিছু দেশে সেই ভ্যাকসিন দেওয়াটা শুরু হয়ে গিয়েছে। এখন আমি যেটির দিকে আপনি যে প্রশ্নটি করলেন, যে আসলে হচ্ছে যারা মা রয়েছেন এবং যারা বয়স্ক মানুষ রয়েছেন এবং শিশুদের ব্যাপারগুলো আপনারা এনেছেন, খেয়াল করে দেখবেন যে আমরা বারবার একটি বিষয় নিয়ে আমরা গুরুত্ব আরোপ করছিলাম যে সামনে কিন্তু শীতকাল। শীতকালে কিন্তু এই শ্বাসজনিত সমস্যাগুলো সাধারণত এমনিই অন্যান্য সময়ের চেয়ে বেশি হয়ে থাকে। ঠিক করোনার যে সময়কালটি রয়েছে, এই করোনা কিন্তু আমরা যেহেতু বলি যে ফুসফুসে সবচেয়ে বেশি আক্রান্ত করে, সারা দেহে এটি, সারা দেহের বিভিন্ন অঙ্গকে এটি আক্রান্ত করে, কিন্তু সাধারণত ফুসফুসকে এটি বেশি আক্রান্ত করে। সেক্ষেত্রে এই শ্বাসজনিত সমস্যা, যাদের অ্যাজমা রয়েছে কিংবা সিওপিডি সমস্যা রয়েছে, কিংবা বাচ্চাদের কথা যদি বলি ব্রঙ্কিওলাইটিসের যে সমস্যাগুলো রয়েছে, কিংবা বড়দের অনেকের ক্ষেত্রে ব্রঙ্কাইটিস বা এই জাতীয় সমস্যা, ব্রঙ্কিএক্টাসিস, এই জাতীয় সমস্যাগুলো যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে যখন তারা কিন্তু করোনায় আক্রান্ত হবেন, সেই মানুষগুলো করোনায় আক্রান্ত হওয়ার পর তাদের জীবনের যে ঝুঁকিটি অন্যান্য রোগী যারা রয়েছে, যারা আসলে হচ্ছে এই ধরনের রোগে আক্রান্ত নয়, তাদের চেয়ে কিন্তু ওই রোগীগুলো ঝুঁকিপূর্ণ বেশি আমরা বলি। এক্ষেত্রে আপনি যে কথাটি বলছেন যে শিশুদের কথা, আমি একটি একটি ধাপে আসছি। শিশুদের কথা আপনি যেটি বললেন, শিশুদের শীতকালীন সময়ে শ্বাসজনিত সমস্যাগুলো বাড়ে, নিউমোনিয়া থেকে শুরু করে আরো রোগগুলো কিন্তু অনেক বেশি পরিমাণ হয়, কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী, সারা বিশ্বব্যাপী শিশুদের নিউমোনিয়া রোগটির কথা আমরা শুনে থাকি। এবং আমরা কিন্তু বলে থাকি যে এই যে কোভিড রোগটি রয়েছে, এই কোভিড এর কিছু কিছু ফিচার আমরা কিন্তু নিউমোনিয়ার সাথে মিল পাই। হ্যাঁ, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও কিন্তু বলেছে। ঠিক আমি যদি সেই দিকটার থেকে বলি, সেই দিকটার থেকে শিশুরা অনেক বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। আমি 3 ধাপের কথাই বলবো, আমি পরবর্তীতে মাদের কথা একটু বলছি, আমি ঝুঁকির দিকগুলো বলছি। এই করোনা দুর্যোগকালীন সময় যদি আমাকে বলতে বলেন, সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছেন
যারা গর্ভবতী মারা রয়েছেন। কেননা আপনি খেয়াল করে দেখুন যে আমরা সাধারণত বলি যে অ্যান্টিনেটাল যে সময়টা, অর্থাৎ যখন একটা মা বাচ্চা সন্তান প্রসব করবে, এই যে একটি সময়কালীন 9 মাস যদি বলি বা 10 মাসের যে সময়টি আমরা বলে থাকি, সেই সময়টিতে কিন্তু আমরা বলি যে 14টি অ্যান্টিনেটাল ভিজিটের কথা, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার কথা। এই করোনা দুর্যোগকালীন সময়টিতে যেটি হচ্ছে যে তারা ঠিক মতো আসলে মানুষের চিকিৎসকের কাছে পৌঁছতে পারছেন না, কিংবা করোনা আক্রান্ত অনেকে হচ্ছেন কিনা, আমি যদি একটু গ্রামের দিকের কথা বলি, শহরের দিকের কথা না, গ্রামের দিকের মহিলারা বা গর্ভবতী মারা যারা রয়েছেন তারা করোনা আক্রান্ত হচ্ছেন কিনা সেই বিষয়টাই কিন্তু তারা আমলে নিচ্ছেন না। তারা কিন্তু খেয়াল করে দেখুন, তারা যেটি করছেন যে হয়তো তাদের শ্বাসকষ্ট উঠছে, এমন অনেকেই রয়েছে আমি পরবর্তীতে শুনেছি যে শ্বাসকষ্টে মারা গিয়েছেন। আসলে কি তার করোনা হয়েছিল না হয়নি সে বিষয়টি কিন্তু দেখা হচ্ছে না। অর্থাৎ গর্ভবতী মাদের কথা যদি বলি আমরা, সেই গর্ভবতী মারা সবচেয়ে বেশি প্রায়োরিটি পায়, কারণ তারা কিন্তু একজন নয়, তারা কিন্তু দুজন, তার এবং তার যে বাচ্চাটি রয়েছে তার কথা। অতএব এই মানুষদের কেয়ারটা কিন্তু এই করোনা দুর্যোগকালীন সময়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে আপনি যেটি বলছিলেন যে তাদের আসলে প্রতিরোধ ব্যবস্থাগুলোর কথা, প্রতিরোধ ব্যবস্থাগুলো কিন্তু আহ মানে খুব একটা যে ভিন্নতর কিছু তা কিন্তু নয়। খেয়াল করে দেখুন যে শিশুদের আমরা সাধারণত যদি আমরা বলি যে ঠান্ডা সর্দি কাশি এই জাতীয় সমস্যাগুলোর থেকে আহ সাধারণত যদি আমরা তাদের দূরে রাখতে চাই, সেক্ষেত্রে তারা যেটি করতে পারে সেটি হচ্ছে বাচ্চাকে ঠান্ডা জায়গা থেকে দূরে রাখা, কিংবা যে জিনিসগুলোতে তাদের ঠান্ডা লাগে, কারো কারো হচ্ছে আহ আমরা যদি বলি অ্যালার্জিক সমস্যাগুলো যাদের রয়েছে, কারোর যদি অ্যাজমার সমস্যাগুলো থাকে, অনেকেরই থাকে, শ্বাসকষ্টের অন্য কোনো সমস্যাগুলো থাকে, সেই সমস্যাগুলোর নিয়মিত চিকিৎসা করাতে হবে, একটি বিষয় রয়েছে। সাথে হচ্ছে যখন যাদের এই ঠান্ডার প্রবণতাটি রয়েছে বাচ্চাদের, সেই দিকগুলো যাতে না হয়, অর্থাৎ ঠান্ডা জনিত কোনো রোগে যাতে আক্রান্ত না হয়, সেই ব্যাপারগুলো কিন্তু তাদের লক্ষ্য রাখতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে এটি হচ্ছে সবচেয়ে বড় কথা, এবং সেই খেয়ালটি কিন্তু বাচ্চারা রাখবেন না, বাচ্চারা কিন্তু নিজেদের খেয়াল রাখতে পারবেন না, সেই খেয়ালটি রাখতে হবে অবশ্যই সেই তার মাকে, তার বাবাকে, অথবা তার পরিবারের অন্য যে সদস্যরা রয়েছেন তাদেরকে। অর্থাৎ এই বিষয়গুলোতে কিন্তু এই যে পারিবারিক সহযোগিতার ব্যাপারটি, মার ক্ষেত্রে যদি আমি বলি, বাচ্চার ক্ষেত্রে যদি আমি বলি, সেই পারিবারিক সহযোগিতার ক্ষেত্রটি যত বেশি উন্মুক্ত হবে, ঠিক আসলে এই করোনা দুর্যোগকালীন সময়টিতে আমি বলবো মা এবং বাচ্চা তত বেশি সুরক্ষিত থাকবে। জি, জাকিয়া। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এই বিষয়ে জানতে পারলাম এবং আশা করি যে আমাদের আজকের প্রোগ্রামটা যারা দেখছে পরিবার সহ সকলে মিলে তারা দেখে কিছুটা হলে উপকৃত হবে এবং এই বিষয়গুলো মনে রাখতে চেষ্টা করবে যে যে কোনো ধরনের ঠান্ডার লক্ষণ শিশুদের মধ্যে দেখা দিলে বা কোনো ধরনের লক্ষণ ছাড়াও যদি কেউ মারা যায় সেক্ষেত্রে করোনা আছে কিনা বা পরিবারের সকলের যে সচেতনতাটা গ্রাম পর্যায়ে সেটাও যেন হচ্ছে ভাবার বিষয় হয় এবং আশা করি এটা থেকে জানতে পারবে। তো এর কাছে আমি আরেকটা বিষয় যদি জানতে চাই সেটা হচ্ছে যে আমাদের বয়সে যারা আছে আমরা যারা ইয়ুথ আছি, তো আমরা মনে করি যে সবসময় তো টিভি নিউজে বা মিডিয়াতে বলছে যে বয়স্ক শিশু গর্ভবতী বা এদেরকে বেশি একটু প্রায়োরিটি দেওয়া। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে ইয়ুথরা তারা সচেতন হয়েও সচেতন না, তারা মনে করে যে আমাদের ইমিউনিটি যে ক্ষমতাটা সেটা বেশি, আমরা হয়তো বা ততটা এফেক্টেড হব না। তো আমাদের সাথে এরকম আরো অনেক ইয়ুথ যুক্ত আছে বলে আমি মনে করি, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন যে আসলে আমাদের বয়সী যারা আমরা কিভাবে সচেতন হতে পারি। জি, অনেক ধন্যবাদ জাকিয়া আপনাকে। আমি এক্ষেত্রে একটু যদি আমি বিস্তারিত বলি, সেক্ষেত্রে আপনাদের বোধহয় যারা দেখছেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। দেখেন, যেটি বলা হচ্ছে যে বয়স্ক যারা রয়েছে বা অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে ষাটোর্ধ্ব যাদের বয়স, তাদের ক্ষেত্রে ঝুঁকিটি বেশি। আবার এটিও অনেকে কিন্তু বলে থাকেন যে যাদের হয়তো কিছু কোমরবিডিটিস আমরা বলি, যেটি হচ্ছে ডায়াবেটিস, প্রেশার বা কিডনির সমস্যা বা আগের থেকে ফুসফুসের সমস্যা, এই জাতীয় সমস্যাগুলো যাদের থাকছে, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এই যে আক্রান্তের ঝুঁকিটি বাড়ছে তা কিন্তু নয়, মৃত্যুর ঝুঁকিটি বা অবস্থা খারাপ হওয়ার ঝুঁকিটি বাড়ছে। হ্যাঁ, লক্ষ্য করে দেখুন, যাদের হচ্ছে আমরা বলি যে যারা হচ্ছে ডায়াবেটিস রয়েছে বা প্রেশার রয়েছে যাদের, কিংবা যারা কিডনির সমস্যা রয়েছে, তারা কিন্তু ইমিউনো কম্প্রোমাইজড, অর্থাৎ তাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অন্যান্য মানুষের চেয়ে কম। এটি একটি কথা। আরেকটি হচ্ছে যে যাদের বয়স 60-এর উপরে,
তাদের দেখা যায় কিছু বার্ধক্যজনিত সমস্যা অনেকের থেকে থাকে, কিংবা হচ্ছে যখন ঠিক আগের মতো বডি যেমন সচল থাকে, আপনি যেটা বলছেন ইয়তদের কথা, সেই ইয়তদের বডি যেমনটি সচল থাকে, সকল অঙ্গ সচল থাকে, বয়স যত বাড়তে থাকে সেই অঙ্গের সচলতার পরিমাণও কিন্তু কিছুটা হলেও কমতে থাকে। ঠিক সেই ক্ষেত্রে তাদেরকে ঝুঁকিপূর্ণ বলা হয়। কিন্তু লক্ষ্য করে দেখুন, আমি যদি ওভারঅল করোনার চিত্রটি আপনাকে বলি, বর্তমান সময়ের কথা, আহ করোনায় আক্রান্ত কিন্তু 60-এর বয়সের নিচেও হচ্ছে, 50-এর নিচেও হচ্ছে, এবং তাদের অবস্থাও কিন্তু খারাপের দিকে যাচ্ছে, অর্থাৎ তাদের অবস্থাও কিন্তু সংকটাপন্ন হচ্ছে। দেখুন, আমরা বারবার যেটি বলি যে এই যে করোনার যে দুর্যোগকালীন সময়টি রয়েছে, এই করোনার দুর্যোগকালীন সময়টিতে একটা সময় লকডাউন দিচ্ছিল, হয়তো সঠিকভাবে কিছু জায়গায় মানা হচ্ছিল না, কিছু জায়গায় মানা হয়েছে, পরবর্তীতে অনেক ধাপ অতিক্রম হয়ে এখন যেটি আমরা বলছি যে হ্যাঁ, আপনাকে কাজে বের হতে হবে। আমরা যদি বলি ভার্সিটির বা যারা হচ্ছে এখানে ইয়তদের কথা যেটি বলছিলেন, যে তাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে, এখনো তাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি সেটি কিন্তু এখনো খুলেনি। কেন? কারণটি হচ্ছে এটি যে গ্যাদারিংটা এড়ানোর জন্য, এবং এই যে করোনাটা, এই করোনার এই যে প্রকোপটি, এই প্রকোপটি যত তাড়াতাড়ি কমবে তত তাড়াতাড়ি কিন্তু আমরা আবার সেই স্বাভাবিক যে জীবনটি, সেই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। আমরা বলছি সকলকে মাস্ক ব্যবহারের কথা, এবং এই জিনিসগুলো যত তাড়াতাড়ি মানুষের মধ্যে সচেতনতার জায়গাটি সুদৃঢ় হবে, ঠিক তত তাড়াতাড়ি কিন্তু আমরা এই করোনাকে জয় করতে পারবো। আমরা বলছি মাস্ক ব্যবহারের কথা, একটা সময় বলা হতো যে N95 মাস্ক বা অন্যান্য 3 লেয়ারের মাস্ক, এই কথাগুলো বলা হতো। এখন কিন্তু এটিও বলা হয় যে সেক্ষেত্রে এগুলোর ব্যবস্থা না থাকলে কাপড়ের মাস্ক কিংবা হচ্ছে সার্জিক্যাল যে মাস্ক গুলো রয়েছে, যেটি কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবেল, সেই মাস্ক গুলো অন্তত পড়তে হবে। এবং হ্যান্ড স্যানিটাইজার কথা যেটি বলছি, এই জিনিসগুলো কিন্তু আপনাদের মানতে হবে। বাসায় এসে যদি আমরা বলি যে বাসায় যে কোনো জায়গা থেকে এসে গোসল করে ফেলা, এই জিনিসগুলো কিন্তু আমি যদি একটু বলতে চাই যে তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। তরুণ প্রজন্ম যদি প্রত্যেকটি বাসায় এই দায়িত্বগুলো নিতে পারে, আমার মনে হয় তার বাবা মাকে সচেতন করতে পারবে। তার যে পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছে, সেটি হতে পারে শিশু, হতে পারে বয়োবৃদ্ধ মানুষ, তারা যে কেউই হতে পারেন, তাদের কিন্তু সচেতন হতে হবে, এবং এই ধাপটায় এগিয়ে আসতে হবে হচ্ছে তরুণ প্রজন্মকে। আমি আপনাদের কিছু যদি একটু উদাহরণের কথা বলি, আমি যখন বাইরে যাই আমি কিন্তু দেখি যে এই যে যারা ইয়তরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছেন, বা তারা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার নিজের থেকে উদ্যোগ নিয়ে ভলান্টারি কিছু কাজ করছেন। আমরা দেখেছি কিছু পিভিসি করে তারা সচেতনতামূলক কাজগুলো করছেন, অর্থাৎ তারা কিন্তু নিজেরা আগে সচেতন হয়েছেন, পরবর্তীতে তারা মানুষকে সচেতন করার কথা বলছেন। এবং করোনা কিন্তু আসলে একটি সত্য কথা হচ্ছে এই বয়স ভেদে খুব একটা ডিফার করে না। এখন দেখা যাচ্ছে শিশুদেরও অনেকের করোনা হচ্ছে, একটা সময় বলা হচ্ছে শিশুদের হয় না, একটা সময় এটিও বলা হতো, এখন কিন্তু শিশুদেরও হচ্ছে। অর্থাৎ এটি বয়স ভিত্তিক কোনো ক্লাসিফিকেশন করা যাবে না, সেক্ষেত্রে সচেতনতার জায়গায় সকলকেই এগিয়ে আসতে হবে। এবং আমাকে যদি বলতে বলেন, আমি বলবো নিঃসন্দেহে তরুণ প্রজন্ম যদি এগিয়ে আসে, বাংলাদেশের, আসলে বাংলাদেশ না সারা পৃথিবীর সবকিছুই সম্ভব হয়েছে যেহেতু এই ইয়তদের হাত ধরেই। আমি বলবো এই করোনা বিজয় করতে হলে আসলে এই ইয়তদেরই এগিয়ে আসতে হবে। জি, জাকিয়া। জি ভাইয়া, ধন্যবাদ। স্যার ধন্যবাদ। তো হচ্ছে এখন যে বিষয়টা নিয়ে আর কি কথা বলতে চাচ্ছিলাম, আপনার কথার রেশ ধরে আপনি বলছিলেন যে অনেক তরুণরা আছে যারা ভলান্টিয়ার কার্যক্রম করেছে বা হচ্ছে তারা এগিয়ে আসতেছে করোনা পরিস্থিতিতে। যেভাবে হচ্ছে আমাদের অন্যান্য সংগঠনগুলো এগিয়ে আসছিল, আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে যে তরুণরাও এগিয়ে আসছে। তো আপনার কথা রেশ ধরেই জানতে চাইবো যে আপনি যখন মেডিকেলে পড়াশোনা করেছিলেন, আমি যতটুকু জানতে পেরেছি, তো আপনি হচ্ছে তখনও বিভিন্ন ভলান্টিয়ার কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম, ডিবেট এগুলোর সাথে যুক্ত ছিলেন। তো ভলান্টিয়ারের যে গুরুত্বটা বা স্বেচ্ছাসেবীদের যে গুরুত্বটা, এটা হচ্ছে অনেকেই ইতিবাচক ভাবে মেনে নেয়, কাজ করে এগিয়ে আসে। অনেকে আছে যে আহ মানে ঠিকই কিন্তু কাজ করতে আগ্রহী হয় না। তো আপনি নিজে যে মেডিকেলের মতো একটা ব্যস্ততম একাডেমিক যে জায়গাটা, সেখান থেকে আপনি নিজে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। তো এই ক্ষেত্রে আপনি ভলান্টিয়ারিজমের যে গুরুত্বটা সে সম্পর্কে যদি কিছু বলেন, আমাদের অনেক নারী স্বেচ্ছাসেবী আছে, তারাও উপকৃত হবে আশা করি। আহ জি জাকিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আহ আমাকে শুনতে পাচ্ছেন কি? জি, জাকিয়া, যেটি বলছিলেন যে আমার হয়তো মেডিকেলের পড়াশোনার পাশাপাশি কিছু ভলান্টারি কাজ করার সৌভাগ্য হয়েছে, আমি এটিকে সৌভাগ্যই বলবো নিঃসন্দেহে। এর পেছনের কারণটি হচ্ছে যে
সবকিছুর পরেও আপনার সামাজিক কিছু দায়বদ্ধতা প্রত্যেকটি মানুষের আছে। আমি যদি বলি বাংলাদেশের প্রতিটি নাগরিকের সেই দায়বদ্ধতার জায়গাটি এড়ানোর কোনো জায়গা নেই। অর্থাৎ প্রত্যেকটি মানুষকে সেটি অবশ্যই করতে হবে এবং সেই জিনিসগুলো নিজের থেকে আসতে হবে। প্রথম যেটি বলছিলেন যে বিতর্কের সাথে জড়ানো, সেই বিতর্কের সাথে হয়তো আমার স্কুল জীবন থেকে আমার বিতর্কের সাথে জড়ানো। আহ এক্ষেত্রে হচ্ছে একটা জিনিস যদি আপনি খেয়াল করে দেখবেন যে এই যে ভলান্টারি কিছু কাজগুলো রয়েছে, আমি যদি বলি যে আপনি দেখবেন ঢাকা শহরেও কিন্তু এখন অনেক কাজ হচ্ছে, পথ শিশুদের নিয়ে অনেক কাজ হচ্ছে, কিংবা যারা বৃদ্ধাশ্রমেও কিন্তু বৃদ্ধাশ্রমকে ঘিরে অনেকে কিন্তু ভলান্টারি কিছু প্রোগ্রাম রান করছেন। পরবর্তীতে হচ্ছে ক্লিন ঢাকা নামেও একটি প্রোগ্রাম রান হয়েছিল। আমি ছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজে, পড়াশোনা আমার সেখানে। আমি যদি ময়মনসিংহ এর কথা বলি, সেই ময়মনসিংহ মেডিকেল এবং ময়মনসিংহ শহরেও কিন্তু এই যে ক্লিন ময়মনসিংহ এরকম একটি প্রজেক্ট চালু হয়েছিল। এবং আরো কিন্তু কিছু ভলান্টারি কাজগুলো রয়েছে এক্ষেত্রে, যেটি আপনি জানতে চাচ্ছিলেন। আমি প্রথমত বলবো হচ্ছে এই জাতীয় ভলান্টারি কাজগুলো নিজের থেকে আসতে হবে। এটি হচ্ছে এক নাম্বার কথা, নিজের দায়বদ্ধতার জায়গা থেকে। পরবর্তী কথা হচ্ছে আপনার পার্সোনাল স্কিলের কথা। খেয়াল করে দেখুন যে এই জাতীয় ভলান্টারি অর্গানাইজেশন গুলো যখন কাজ করে থাকে, এক্ষেত্রে কিন্তু কোনো স্বার্থর উপর কাজগুলো হয় না, বরং একটি মহৎ উদ্দেশ্যকে সামনে নিয়ে কিন্তু আমরা সব কাজগুলো করি। এক্ষেত্রে প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে আমাদের পার্সোনাল স্কিলের কথা, আমি যদি আমাদের ফিউচার লাইফের কথা চিন্তা করি, আমি যখন একটি অর্গানাইজেশনে কাজ করছি, আমি নিঃসন্দেহে তখন যেখানে একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে কিভাবে আমি অ্যারেঞ্জ করছি, আমি সেই বিষয়গুলো শিখছি। আমি সেই প্রোগ্রামগুলো কিভাবে হচ্ছে, প্রোগ্রামের সাথে আমি কিভাবে যুক্ত হচ্ছি। এবং শুধুমাত্র কিন্তু একটি প্রোগ্রামকে সাকসেসফুল করার পিছনে যদি আপনি বলেন, আমি বলবো হচ্ছে যারা ভলান্টিয়ার থাকছে, যারা মেন্টর থাকছে, যারা মডারেটর থাকছে, আমি তাদের ভূমিকাটাই বলবো। আমি দেখেছি যে 4-5 দিন নির্ঘুম থেকে কিন্তু মানুষকে কাজ করতে দেখেছি। কাজ শেষে যখন প্রোগ্রামটি সফলতার মুখ দেখলো, ঠিক তৃপ্তির যে হাসিটির কথা, সেই হাসিটি কিন্তু আসলে লাখ টাকা দিলেও পাওয়া যায় না। অর্থাৎ এই ভলান্টারি অর্গানাইজেশনে যদি আপনি না থাকেন বা আপনি যদি যুক্ত থাকতে না পারেন, জীবনের একটি পর্যায়ে যে আপনি এই জিনিসটি অনুধাবন করতে পারবেন যে হ্যাঁ, আপনি জীবনের হয়তো একটি সময় এটির সাথে যুক্ত থাকলে আপনি অনেক বড় কিছুর অংশীদার হতে পারতেন। সেটি আর্থিক ভাবে নয়, আমি বলছি সেটি মনস্তাত্ত্বিক ভাবে। অর্থাৎ আপনার মনের প্রশান্তির জায়গা থেকে যদি আমাকে বলতে বলেন, মনের প্রশান্তির জায়গা থেকে অনেক বড় একটি জায়গা এটি দখল করে রয়েছে। এবং ভলান্টারি কাজের আমি সবচেয়ে বড় যে সুবিধাটির দিক বলবো, সেটি হচ্ছে আমার পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের কথা। এই জিনিসটি আপনার স্কিল কিরকম হবে, আপনি কিভাবে প্রত্যেকটি বিষয় আপনাকে ডেভেলপ করবেন, সেটি কিন্তু আপনাকেই শিখতে হবে। এবং সেই শিখার একটি অন্যতম জায়গা হচ্ছে এই ভলান্টারি অর্গানাইজেশন গুলো। আমি ভলান্টারি অর্গানাইজেশনের সাথে অনেকদিন ধরেই যুক্ত ছিলাম এবং এখনো আসলে যুক্ত আছি ভলান্টারি অর্গানাইজেশন গুলোর সাথে। আমি দেখা যায় যে সময়গুলো আমার এই ব্যস্ততার মাঝেও আমি সময় পাচ্ছি, আমি সেক্ষেত্রে সেই জায়গাগুলো সময় দিচ্ছি। এবং সেটি যদি বলেন, সেটি আমার ভালো লাগার জায়গা থেকে, আমার সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে। এবং আপনি যখন এই ধরনের কাজগুলোতে যুক্ত থাকবেন, আমি বলবো আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার জন্য অনেক দ্বার উন্মুক্ত হবে। হ্যাঁ, আপনি অনেকগুলো বিষয় নিয়ে জানছেন, আপনি বিভিন্ন প্রজেক্ট নিয়ে কথা বলছেন, বিভিন্ন জিনিস নিয়ে কথা বলছেন, অনেকগুলো মানুষের সাথে কিন্তু আপনি মিশছেন। এর মধ্য থেকে কিন্তু কেউ না কেউ দেখবেন আপনাকে হয়তো ভালো কিছু সুযোগ করে দিবে, অথবা আপনি আপনার যোগ্যতায় ভালো কিছুর অবস্থান আপনি নিজেই গড়ে নিতে পারবেন। সেক্ষেত্রে আমি বলবো যে সবকিছু, পড়াশোনা তো অবশ্যই রয়েছে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনা, জব সবকিছুর পাশাপাশি ভলান্টারি অর্গানাইজেশনে যুক্ত থেকে আমার মনে হয় যে কোনো একটি মহৎ উদ্দেশ্যকে পরিপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার পিছনে যদি আহ অংশীদার হতে পারে মানুষ, আমার মনে হয় সেটি তার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জি, জাকিয়া। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার চমৎকার দিক যে অডিয়েন্স আছে তারা সবাই শুনেছে এবং তারা এ থেকে অনেকটা উপকৃত হবে। যারা কিছুটা হলেও আগ্রহ হারিয়ে ফেলেছিল বা ওই যে মনের যে ইচ্ছাটা বা একটা কিছু করার যে প্রয়াসটা, তাদেরও এই মহৎ একটা কাজ, স্বেচ্ছাসেবী কাজে তাদের ইচ্ছাটা বাড়বে। আমরা আপনার কাছে আবার ফিরে আসবো স্যার। তো সময় স্বল্পতার কারণে জি, আমরা এখন চলে যাব সঞ্জিদার কাছে। সঞ্জিদা, আপনি আপনি আপুর সাথে। সঞ্জিদা। ধন্যবাদ জাকিয়া সুলতানা আপুকে।
করোনা আসলে আমাদের শারীরিকভাবে যে ক্ষতিগুলো করছে এটি তো সবাই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে এই যে করোনা পরিস্থিতিকালীন সময়টাতে আমাদের মানসিক যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু আমরা হচ্ছে প্রথম প্রথম অতটা গুরুত্ব দেইনি, কিন্তু আস্তে আস্তে যখন দেখা গেল, আমরা খবর শুনি যে হচ্ছে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে এই সময়টাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে আত্মহত্যা করছে। তারপরে হচ্ছে নারীদের মধ্যে একটা প্রবণতা দেখা গিয়েছে, তারা মনে হচ্ছে যে বাসার মধ্যে থাকতে থাকতে তাদের মানসিক যে সমস্যাগুলো তৈরি হচ্ছে। তো আমরা আসলে মানসিক সমস্যাগুলো নিয়ে কথা বলার জন্য আছি। কাশফিয়া কাউসার মিম আপুর কাছে আমরা শুনবো। উনি হচ্ছেন মেন্টাল হেলথ কেয়ারের ফাউন্ডার। তো কাশফিয়া কাউসার মিম আপু, আচ্ছা, মেন্টাল হেলথ কেয়ার ফাউন্ডার যেহেতু আপনি, তো আপনার কাছে জানতে চাইবো যে আসলে শুরুটা কিভাবে হয়েছিল, যে এই ফাউন্ডেশনের শুরুর যে প্রেক্ষাপটটা, এটি জানতে চাইবো আপনার কাছে। ধন্যবাদ আপু। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করবার জন্য। মেন্টাল হেলথ কেয়ার নিয়ে আসলে যা বলার, করোনা প্যান্ডেমিকের কারণে তো দেখা যাচ্ছে যে সবাই শারীরিক ভাবে তো অসুস্থ হচ্ছেই, প্লাস হচ্ছে গিয়ে মেন্টালিও হচ্ছে গিয়ে খুব বেশি দুর্বল হয়ে যাচ্ছিল। এবং দেখা গেছে যে আমাদের ক্যাম্পাস গুলো অফ হয়ে যায় মার্চের 17 তারিখ থেকে, এবং মার্চের 23 তারিখ থেকে লকডাউন হয় সারা দেশ। তো প্রথম দিকে হয়তো অতটুকু ভয়াবহতা রূপ ধারণ করেনি। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মেন্টাল ইস্যুস গুলো নিয়ে সবাই খুব বেশি ক্রাইসিস দেখা যাচ্ছে আমাদের দেশে। তো আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তো আমার চিন্তা ভাবনা আগে থেকেই ছিল যে আমি হচ্ছে গিয়ে আমি জুনিয়রদের জন্য কাজ করব। আমি ইডেনে আছি সাইকোলজি ডিপার্টমেন্টে, তো আমার ডিপার্টমেন্টও যেহেতু হচ্ছে গিয়ে সাইকোলজি বা মনোবিজ্ঞান, তো আমার হচ্ছে গিয়ে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যে আমি বাসায় থেকে কিভাবে হেল্প করতে পারি মানুষদের অ্যাজ এ ভলেন্টিয়ার। তো আমি হচ্ছে গিয়ে একটা উদ্যোগ নিলাম। আমি ভাবলাম যে যেহেতু এই সময়টাতে আমি দেখেছি অনেক আমার জুনিয়র ভাইয়া আপুরা আছে, তো ওরা বিভিন্ন সমস্যায় পড়তেছে, বলতেছে আপু ফ্রাস্ট্রেটেড বা ডিপ্রেশনে পড়ে যাচ্ছি, বাসায় থাকতে থাকতে একঘেয়েমিটা চলে আসতেছে, হীনমন্যতায় ভুগতেছে। তো এইভাবেই আমাদের চিন্তা ভাবনা শুরু করা হয় মেন্টাল হেলথ কেয়ার। প্রথমে একটা মেসেঞ্জার গ্রুপ খুলি আমরা। আমার সাথে আমার আরেকজন কো ফাউন্ডার আছেন, আমার গ্রুপে কিছু সম্মানিত মেন্টরগণ ভাইয়া আপুরা আছেন। আমরা সবাই মিলে আসলে কাজ করতেছি মূলত টিনেজারদের জন্য, বিশেষ করে এই বয়সটা 17 থেকে 21 বছরের যে বয়সটা, এই বয়সটাতে আসলে আমরা সবাই কিছু হরমোনাল ইমব্যালেন্সের কারণে আমাদের বাবা মার সাথে আমাদের একটা গ্যাপ সৃষ্টি হয়। দেখা যাচ্ছে যে আমাদের জুনিয়র যারা বা আমরা আমাদের স্টেজে যেই সমস্যাগুলো ফেস করে এসেছি, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে হচ্ছে গিয়ে ভাবলাম যে না, আমাদের জুনিয়ররা যাতে এরকম সমস্যাটা ফেস না করে। আর দেখা যাচ্ছে যে করোনার কারণে এই সমস্যাগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। তো প্রথমে আমাদের শুরু করা হয় মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার উদ্দেশ্যকে সামনে রেখে। আমাদের উদ্দেশ্য একটাই ছিল, সচেতনতা। স্যার একটু আগে বললো যে তরুণ সমাজকে আসলে এগিয়ে আসতে হবে। তো মানসিক স্বাস্থ্য নিয়ে আসলে অনেক বেশি কুসংস্কার আমাদের দেশে। যেমন আপনার পায়ে ফ্র্যাকচার হলে আপনি ডাক্তারের কাছে যেমন যেতে পারেন, তখন আমাদের আসলে লজ্জাবোধ হয় না যে আমি ডাক্তারের কাছে যাচ্ছি। বাট দেখা গেছে মেন্টাল একজন মানসিকভাবে অসুস্থ বা ডিপ্রেশনে আছেন, তিনি একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যেতে হলে তাকে অনেক কিছু বাউন্ডারিজ ফেস করতে হচ্ছে। অর্থাৎ মানসিক স্বাস্থ্য সেবাটা আমাদের জন্য এখন খুব বেশি যে অ্যাভেলেবল তা কিন্তু নয়। এবং আমি দেখলাম কি কুমিল্লাতে এরকম কোনো কিছু নেই যা হচ্ছে গিয়ে এই প্যান্ডেমিকের সিচুয়েশনে আমাদেরকে হেল্প করতে পারে, আমাদের তরুণদেরকে। তো ওই উদ্যোগকে সামনে রেখে শুরু করা হয়। তো আমরা আমাদের কাজগুলো এরকম ছিল যে আমাদের উদ্দেশ্য ছিল আমরা মানসিক স্বাস্থ্যের ব্যাপারে যেই জিনিসগুলো টিনেজারদের জন্য প্রয়োজন সেগুলো তাদেরকে জানাবো। আমাদের কিছু টপিক আমরা প্রতি সপ্তাহে হচ্ছে গিয়ে কিছু না কিছু তাদেরকে জানাতাম। হয়তো আমাদের মেন্টরগণ, আমি অথবা আমার কো ফাউন্ডার বা আমাদের বাকি যে মেন্টরগণ, আমরা কিছু কিছু টপিক তাদের সাথে শেয়ার করতাম। তারপর আস্তে আস্তে দেখলাম কি না, সারা আসতেছে। সবাই বলতেছে যে না, আমাদের অনেক সমস্যা আছে আপু, আমাদের সমস্যাগুলো আসলে আমাদের এমন একটা প্ল্যাটফর্ম দরকার ছিল যেই প্ল্যাটফর্মে এসে আমি বিনা দ্বিধায় আমার মানসিক কষ্টগুলো বলতে পারবো। আমি যে কষ্টগুলো হচ্ছে গিয়ে সবার সাথে চাইলেই শেয়ার করতে পারি না, আমার কষ্টগুলো যেখানে কেউ শুনতে চায় না, সেখানে আপনাদের প্ল্যাটফর্ম
আমার কথাগুলো শুনছে এবং আমার আমার জন্য হচ্ছে গিয়ে নিজে থেকে উদ্যোগ গ্রহণ করে হেল্প করতেছে। সো হচ্ছে কি এভাবেই আমাদের কুমিল্লার জুনিয়রদের মাঝখানে ব্যাপারটা খুব ভালো মোটামুটি সাড়া আসে। তো আস্তে আস্তে আমাদের গ্রুপের কিছু সদস্য বাড়লো। আমরা অগাস্টের 20 তারিখের দিকে একটা অফলাইন সেশন রাখি। অফলাইন সেশনের প্রতিপাদ্য বিষয় ছিল যে মন খারাপের দিনটাকে স্কিল ডেভেলপমেন্টের দিন বানাতে হবে। মানে আমাদের দেখা গেছে যে একটা মন খারাপের দিন আমার একজন জুনিয়র বা একজন ছোট বোন বা একজন ভাই সারাটা দিন ওয়েস্ট করে ফেললো, বাট আমরা সেই দিনটাকে পজিটিভিটিতে কনভার্ট করতে চেয়েছিলাম। সেই থিমকে সামনে রেখে আমাদের সেশনটা ছিল মন খারাপের দিনটাকে স্কিল ডেভেলপমেন্ট করবো আমি, অর্থাৎ সেই দিনে আমি একটা নিজের একটা স্কিল ডেভেলপ করব যেটা আমার পরবর্তীতে ক্যারিয়ারকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো সেভাবে আমাদের শুরু, এবং আস্তে আস্তে অনলাইন অফলাইন সেশনের পর দেখা যায় যে অনলাইনেও অনেকে হচ্ছে কি দূর দূরান্ত থেকে ঢাকা থেকে অনেকে জয়েন করেছে কিছু জুনিয়র। তো ওরা তো হচ্ছে গিয়ে অফলাইন সেশন কুমিল্লাতে এসে জয়েন করতে পারতেছে না, দ্যাটস ওয়াই আমরা অনলাইন সেশন দিলাম। অনলাইন সেশনেও জুমের মাধ্যমে হচ্ছে গিয়ে আমাদের পার্টিসিপেট বা আমাদের সদস্যগণ, আমাদের কিছু প্রেসিডিয়াম মেম্বার আছেন, আমরা হচ্ছে গিয়ে অনলাইনে তাদের সেবাটা দিই, তাদের সাথে কথা বলি, তাদেরকে অবজার্ভ করি। এবং দেখা যাচ্ছে যে অনলাইনে 2টা সেশন আলহামদুলিল্লাহ আমরা সঠিকভাবে করতে পেরেছি প্রোডাক্টিভলি। তারপর এই নেক্সট সেশনটা আসে হচ্ছে গিয়ে প্যান্ডেমিক তো আস্তে আস্তে কমতে থাকে আসলে। দেখা গেছে যে লাইফে মানে অফলাইনে আসলে অনেকে আসতে দ্বিধাবোধ করতেছে কারণ করোনার ওয়েভ বাড়তেছে দিন দিন। তো দেখা গেছে কেউ পার্সোনাল এসে ফোনে কথা বলছে বা কেউ হচ্ছে কি সরাসরি আমাদের সাথে দেখা করে আলাদা বসে ব্যাপারগুলো শেয়ার করছে। এবং আহ, তাদের অনেক সমস্যা দেখা গেছে যে আমরা যখন ওদেরকে নিয়ে কাজ করা স্টার্ট করি দেখা যায় যে প্রত্যেকটা টিনেজার মধ্যে কিছু না কিছু সমস্যা আমরা কমন পাচ্ছি। কমন সমস্যাগুলোর মধ্যে যদি বলি যে মুড সুইংস, হ্যাঁ, হীনমন্যতা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, বাবা মার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসগুলো মোটামুটি আমরা কমন পাচ্ছি সব জুনিয়রদের মাঝখানে। তো আমরা সেই কমন জিনিসগুলোর উপর বেস করে তাদেরকে সেবাটা দেওয়া শুরু করি। আমরা যেহেতু প্রফেশনাল না, আমরা আন্ডার গ্রাজুয়েট, তো আমরা এখনো শিখছি, আমাদের জ্ঞান এখনো কম। আমরা আমাদের তরফ থেকে যতটুকু জানানো তাদেরকে পসিবল আমরা চেষ্টা করছিলাম যে তাদেরকে যেন আমরা জানাতে পারি। এই হচ্ছে গিয়ে মেন্টাল হেলথ কেয়ারের পথ চলা। আর এর মধ্যে হচ্ছে আমাদের এখন বর্তমানে আমরা শুরু করেছিলাম প্রথমে 10 জন নিয়ে। আপনারা জেনে খুশি হবেন এখন আমাদের সদস্য সংখ্যা 624 জন, এবং আমাদের অফিসিয়াল পেজে 800 জন। এবং কুমিল্লাতে আলহামদুলিল্লাহ আমরা কাজ করতেছি আমাদের জুনিয়রদের জন্য। আমাদের প্রজেক্টের মধ্যে এখন আছে 2021-এ যারা এইচএসসি দিবে অর্থাৎ 21তম বেচ, এবং 2022-এ যারা এইচএসসি দিবে 2022তম বেচ, আর 2020-এ যাদের দেওয়ার কথা ছিল, অর্থাৎ এবছর তো পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায়, দ্যাটস ওয়াই তারা তো আর এক্সামটা দিতে পারছে না। তো আমাদের 3টা ব্যাচ নিয়ে মূলত প্রকল্পটা ছিল। 3টা ব্যাচ নিয়ে আপাতত আমরা কাজ করতেছি। এবং এই বছর তো আলহামদুলিল্লাহ আর 4 দিন বা অল্প কয়েকদিন আছে। তো এই বছরের কার্যক্রম গতকালকে আমরা সেশনের মাধ্যমে শেষ করি। 2021 নিয়ে আমাদের অন্য অনেক প্রকল্প আছে, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। তো এই ছিল আমাদের পটভূমি বা হচ্ছে গিয়ে আমাদের এখানে থেকে পথ চলা। ধন্যবাদ আপু। খুব সুন্দর আপু। আসলে মানসিক ব্যাপারগুলো নিয়ে যে এইভাবে ভার্চুয়ালি কিংবা হচ্ছে এরকম সামনাসামনি আমরা ছোটদের সাথে কথা বলতে পারি, এই জিনিসটি কিন্তু হচ্ছে আপনার যে প্ল্যানটি বলছেন সেটি আসলে অনেক সুন্দর। তো আমরা হচ্ছে যেহেতু হোয়াইট জাব নারী ভলান্টিয়ারদেরকে নিয়ে কাজ করছে, তো আপুর কাছে আমি এইটা জানতে চাচ্ছি যে করোনাকালীন সময়ে নারীদেরকে মানে নিয়ে আপনাদের হচ্ছে কোনো আলাদা কোনো প্ল্যান আছে কিনা? যেহেতু সামনে বলছেন যে 2021-এ আপনাদের নতুন নতুন প্ল্যান আসছে, তো এই সময়ে আপনারা মেয়েদের জন্য বা নারীদের জন্য কোনো প্ল্যান আচ্ছা করেছেন কিনা? আপু, অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা মেয়েরা একটু আমাদের পরিবেশের কারণে আমরা একটু ভীতু হয়ে বাস করতে চাই। দেখা গেছে যে আমাদের অনেক কেস যেমন আসছে হ্যারাসমেন্ট ইস্যু নিয়ে। নারীদের ক্ষেত্রে আমরা যেসব কেস গুলো পাই, হ্যারাসমেন্ট ইস্যু নিয়ে রেপ কেস আসছে আমাদের কাছে। তো ওরা দেখা গেছে এই কথাটা আজ পর্যন্ত কাউকে বলতে পারেনি। আমাদের জুনিয়র বোনটা আজ পর্যন্ত কাউকে এই কথাটা মুখ ফুটে বলতে পারেনি, বাট আমাদের কাছে এসে বলেছে। আর এই যে নোয়াখালীর কিছুদিন আগে যে নিঃসঙ্গতা হলো, এগুলো দেখার পর দেখা যাচ্ছে যে অনেকভাবে মেন্টালি ব্রেকডাউন হয়েছে অনেকেই। অনেক মেয়েরা হচ্ছে হ্যারাসমেন্টের শিকার হয়, বাট কাউকে বলতে পারে না বাসায় এসে। বা দেখা গেছে যে আমাদের রেপ কেস গুলো দিন দিন বাড়তেছে,
মেয়েরা একটু ভয় পাচ্ছে যে আসলে এই জিনিসগুলা আমাকে কে একসেপ্ট করবে, এই জিনিসগুলা বলার পর আমি কি এই সমাজে গ্রহণযোগ্যতা পাবো কিনা আগের মতো। যার কারণে ওদের মধ্যে একটা ভয় থেকে যাচ্ছে, একটা ফোবিয়া কাজ করতেছে যে না, আমি হয়তো মেয়ে, আমাকে হয়তো নির্যাতনটা সহ্য করে যেতে হবে। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের মেয়েরা যাতে আরো উদ্যোগী হয়, তারা যাতে তাদের এই ভয়টা কাটিয়ে উঠতে পারে। তো 2021 নিয়ে আমার যে প্রকল্পটা, আমরা আসলে চাচ্ছি যে আমরা ধীরে ধীরে, আমরা যেহেতু কলেজ লেভেল নিয়ে কাজ করতেছি, দেখা গেছে যে 3 এর বাচ্চা, একটা ক্লাস 2 বা 3 এর বাচ্চা, তাদের সাথে কিন্তু এই জিনিসগুলো বেশি হচ্ছে। এবং তারা এতটা অসহায়, তারা নিজেরাও জানতেছে না বা বুঝতেছে না, বা ব্যাপারটা যে এত গুরুতর, তারা সেই জিনিসটা বুঝতে বুঝতে তাদের বয়সটা তখন আর ওই ছোট থাকে না, তারা বড় হয়ে যায়, এবং বড় হওয়া অব্দি তাদের সেই ট্রমাটা তাদের ভিতরে থেকে যায়। আর এই জিনিসগুলোর কারণে আসলে দেখা গেছে যে যেই শিশুরা ছোটবেলায় এই হ্যারাসমেন্টের শিকার হয়, তার মধ্যে হচ্ছে গিয়ে ভয় কাজ করে। এবং সেটাকে আমরা ট্রমাটাইজ একটা সিচুয়েশন এসে চলে যায় এক সময়। সেই জিনিসটা নিজের মনে পুষে রাখতে রাখতে একসময় দেখা যায় যে বড় হয়ে সে রিলেশনশিপ ইস্যুস গুলোর প্রতি খুব বেশি ভিতর থেকে তার খুব ভয় কাজ করে, বা সে সেখানে যেতে আগ্রহী থাকে না। সে যখন অ্যাডাল্ট হয়, তখন সে এই বিষয়গুলোর প্রতি আগে থেকেই যেহেতু তার এখানে ভয়, সেখানে সে কোনোভাবেই সাপোর্ট পায় না, বা সেখানে সে যেতে চায় না। কিছু মানুষের কথা এরকম থাকে যে আমার পরিবারের মানুষই তো আমার সাথে এমন করেছে, তাহলে আমি কিভাবে রিলেশনশিপ ইস্যুস গুলোকে মানিয়ে নিব, বা আসলে সবাই হয়তো এরকম খারাপ। তো এই যেহেতু ছোট থেকেই আমাদের শিশুদেরকে এগুলো জানানো উচিত, তো আমাদের প্রকল্প এমন যে হচ্ছে আমরা কলেজ লাইফ, মানে কলেজ লাইন নিয়ে যেহেতু এখন কাজ করতেছি, স্কুল লেভেল নিয়ে আমাদের কাজ করার খুবই ইচ্ছা আছে। এবং বিশেষ করে মেয়েদেরকে নিয়ে আমাদের যে হ্যারাসমেন্ট ইস্যুস গুলো, রেপ কেস গুলো, বা হচ্ছে তাদেরকে যে বুলি করা হয়, তাদের বডি শেমিং করা হয়, বিশেষ করে মেয়েদেরকে বেশি করা হয়। একটা মেয়েকে সাধারণত দেখি সোশ্যাল মিডিয়াতেই দেখি অনেক ভাবে বুলিং করা হয়। তার রেপ তার রেপ কেস গুলো হচ্ছে, একটা রেপে হওয়ার পরেও একটা মেয়েকেই দোষ দেওয়া হয়। হ্যাঁ, তার ড্রেস আপ নিয়ে কথা বলা হয়, তার বডি নিয়ে কথা বলা হয়। সবকিছু মিলিয়ে তাকে মেন্টালি কতটুকু স্ট্রং হতে হবে, আসলে সে যদি স্ট্রং না হয়, তাহলে কিন্তু সে এই জিনিসগুলো ডিল করতে পারবে না এবং খুব সহজে গিভ আপ করে দিবে। যেমনটা হয় যে, যেমন হচ্ছে গিয়ে অনেক মেয়ে হচ্ছে গিয়ে হ্যারাসমেন্টের কারণে, রেপের কারণে সুইসাইড করে মারা যাচ্ছে, বিকজ তারা মেন্টালি স্ট্রং না। তারা সেই জিনিসটা নিজের মধ্যে বিয়ার করতে পারে না, কাউকে বলতে পারে না, এবং দিন শেষে তারা ফাইনাল ডিসিশন হিসেবে তারা হচ্ছে কি মৃত্যুকে বেছে নেয়। তারা আর বাঁচতে চায় না, বা তারা মনে করে যে আমার তো সব শেষ হয়ে গেছে। তো আমরা, আমাদের প্রকল্পে একটাই থাকবে, উদ্দেশ্য একটাই থাকবে, যে নারীদেরকে কিভাবে আরো শক্তিশালী করা যায় মানসিক ভাবে। আমি যদি শক্তিশালী ভাবে ব্যক্তিগতভাবে স্ট্রং থাকি, তাহলে অবশ্যই আমি এই জিনিসগুলো ছোটবেলা থেকে যদি আমি জানি, যে আমার এরকম কিছু হলে আমাকে কিভাবে সেই জিনিসটা প্রোটেস্ট করতে হবে, কিভাবে প্রতিরোধ করতে হবে, সিচুয়েশনটাকে কিভাবে ডিল করতে হবে, ওই মোমেন্টে আমার কি করা উচিত। সেলফ ডিফেন্স নিয়ে আমার ইচ্ছা আছে যে হচ্ছে গিয়ে নারীদেরকে মানসিক স্বাস্থ্যের পাশাপাশি সেলফ ডিফেন্সটা যাতে সবাই শিখে, সেই ব্যাপারে এনশিওর করা, বা আমাদের গ্রুপে যারা থাকবে, আমাদের ছোট বোনগুলো, তারা যেন এই ব্যাপারটাতে সতর্ক থাকে। আমি সবসময় তাদেরকে বলি যে এই বিষয়গুলো নিয়ে আসলে লজ্জা পাওয়ার কিছুই নেই, মুখ ফুটে বলতে হবে। এবং আরেকটা জিনিস বলতে চাই যে মেয়েদের আসলে মুড সুইংসটা খুব বেশি হয়। দেখা গেছে যে উম কিছু কারণবশত মুড সুইংস এর, হরমোনাল ইমব্যালেন্সের কারণে মুড সুইংসটা প্রতিনিয়ত হয়, এবং আমরা মেয়েরা এই বয়সে খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাই। প্রায় এমন কেস আসে যে আপু, আমি তো আসলে বাবা মার সাথে মন খারাপ করতে চাই না, আমি ঝগড়া করতে চাই না, বা আমি উচ্চস্বরে কথাও বলতে চাই না, বাট হঠাৎ করে আমার মনটা খারাপ হয়ে যায়। বা এখন দেখা গেছে যে আমি রেগে যাচ্ছি, এখন হাসতেছি, মানে খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে মুডটা তাদের সুইং হতে থাকে। বিশেষ করে কিছু বিশেষ সময়ে তাদের এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে তাদের এই সমস্যাগুলো হয়ে থাকে, কিন্তু আমরা আসলে বুঝতে চাই না তাদেরকে তখন। এবং ভুলবশত তাদের সাথে আমরাও একটা খারাপ আচরণ করে ফেলি, যার এফেক্ট তার মধ্যে থেকে যায়। ওই বাচ্চাটা আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় যে আমারও, মানে সে তো তখন ওই স্টেজে থাকে না, তার তো একটা সমস্যা থাকে। তো আমরা যদি ওই মোমেন্টে তাকে বুঝার ট্রাই করি যে আমরা তো জানি যে তার এই সময়টাতে তার মুড সুইংস হচ্ছে, তো তার প্রতি যদি একটু সদয় আচরণ করি, পরিবারের যে বাকি সদস্যরা আমরা আছি বা যারা শুনছেন, তারা তারা যদি হচ্ছে গিয়ে একটু কেয়ারিং হই আমাদের বাসার বোন বা মা, তাদের প্রতি, তো তাদের প্রতি যদি একটু সহানুভূতিশীল হই, তাহলে কিন্তু হচ্ছে কি সেই মোমেন্টে আমরা কভার আপ করতে পারবো। এবং প্রকল্পে 2021-এ অবশ্যই সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করব। তো যেহেতু এটা হচ্ছে কি আমাদের ফাউন্ডিং ইয়ার, মানে আমরা এই বছরই কাজ শুরু করেছি, আমরা প্রাথমিক স্টেজে প্রাথমিকভাবে মানসিক
স্বাস্থ্যটা কি সেটাই জানানোর চেষ্টা করেছি এই বছরটা। এবং আগামী বছর ইনশাল্লাহ আমরা প্রকল্প ওয়াইজ আলাদা আলাদা হচ্ছে গিয়ে সেক্টর গুলোতে কাজ করব, ডিপার্টমেন্ট ওয়াইজ কাজ করব, যে নারীদেরকে কিভাবে নারীদের হ্যারাসমেন্ট ইস্যু, রেপ ইস্যু এবং মুড সুইংস ইস্যু, বাকি যে বিষয়গুলো আছে সবগুলো, নারীদের মানসিক স্বাস্থ্যটা যাতে ভালো থাকে, তারা যাতে শক্তিশালী হয় এখন থেকেই। এবং আমাদের সেই ছোট বাচ্চারা, বাংলাদেশ গভর্নমেন্ট ভালো থাকা নামক একটি বই দিয়েছে পাঠ্যপুস্তকে এনসিটিভি থেকে। তো সেই বইটা আসলে দেওয়ার হয়তো এই মূল্য উদ্দেশ্য যে মানসিক স্বাস্থ্যটা ব্যাপারে যাতে সবাই ছোট থেকে জানতে পারে, এবং সেই আমাদের উদ্দেশ্য হচ্ছে কি সেই ছোট বাচ্চাটাকেও জানানো এই ব্যাপারগুলো সম্পর্কে, সে যাতে তার স্টেজে থেকে এখন থেকে কিছু না কিছু জানতে থাকে এবং ব্যাপারে যাতে সে সতর্ক থাকে, সে যাতে এই অপরাধগুলো সামিল না হয়, আমরা যাতে তাকে সেভ করতে পারি। তো সেটাই আমাদের আপু ইনশাল্লাহ চেষ্টা থাকবে। ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ। উম, তো আপনি যেহেতু হচ্ছে নারী ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন এবং নারীদের, তারপরে মানুষের, সমাজের সবার মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন, তো আপনার কাছে এই প্রশ্ন থাকবে যে আপনি নারী হয়ে যেভাবে ভলান্টিয়ারিং এ এগিয়ে এসেছেন, তো আমরা আরো যারা স্বেচ্ছাসেবী রয়েছি, আমরা যারা নারী স্বেচ্ছাসেবী রয়েছি, তো তাদের আসলে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার? আচ্ছা, থ্যাংক ইউ আপু। আমি একটা কথা বলবো যে এখন কিন্তু ভার্চুয়াল লাইফে আমরা খুব বেশি ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট অর্থাৎ দেখা গেছে যে এখন আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই একটা ব্রেকিং নিউজ পেয়ে যাচ্ছি, বা সোশ্যাল মিডিয়াতে আমাদের কাছে সবকিছু খুব সহজলভ্য। তো এই সোশ্যালাইজেশনের যুগে আসলে নিজেকে প্রকাশ করতে হবে। নিজেকে যদি আমরা গুটিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের বাসায় গিয়ে কেউ জিজ্ঞেস করবে না যে তোমার তো এই স্কিলটা আছে, আমি একটু দেখতে চাই। আপনাকে প্রকাশ করতে হবে নিজেকে, নিজের কোন কোন স্কিল আছে, আপনি কোন কোন বিষয়গুলোতে পারদর্শী, আপনি কোন ব্যাপারে দক্ষ, আপনাকে সেই আপনার প্যাশন কি সে ব্যাপারে আপনাকে কাজ করতে হবে। এবং আমি আসলে নারী নারী হিসেবে ভলেন্টিয়ারিং এর কাজটা খুব একটা সহজ ছিল তাও নয়। অনেক অনেক দেখা গেছে যে অনেক কথা শুনতে হয়েছে যে মেয়ে মানুষ হয়ে এত কিছুর দরকার কি? হ্যাঁ, কিন্তু না আপু, আসলে যেটা মন থেকে আপনি বিশ্বাস করেন যে আমি আমি একজন নারী এবং আমি বিশ্বাস করি যে আমি এই কাজটা করতে পারবো, আপনি সেটার জন্য পরিশ্রম করবেন এবং আপনি অবশ্যই সেটাতে সফল হবেন। বাট যে বিষয়গুলোর প্রতি আসলে আপনাদের লক্ষ্য রাখা দরকার বা আমাদের লক্ষ্য রাখা দরকার, আমাদের আসলে অনেক প্রতিবন্ধকতা আসবে। আপনি একজন নারী, তো আমাদের জীবনের কিছু সাইকেল থাকে। আমাদের দেখা গেছে যে আমাদের প্রত্যেকটা জিনিসের একটা পিরিয়ড থাকে, একটা পর্ব থাকে, এই পর্ব অনুযায়ী স্টেপ বাই স্টেপ আমরা আসলে আগাই। হ্যাঁ, তো প্রত্যেকটা পর্বের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে যে জীবনে আমার দেখা গেছে আমি এখন স্কুলে পড়তেছি, আমার এনভায়রনমেন্টটা একরকম, বাট কলেজে গেলে কিন্তু অন্যরকম হবে। আপনাকে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে যে আমি আমার কাজটাকে আমার স্কুল লাইফে যেমন ধরে রেখেছি কলেজ লাইফেও তেমন ধরে রাখবো। আমার যদি ভবিষ্যতে আমি ইউনিভার্সিটি লাইফে যাই, ইউনিভার্সিটি লাইফে আমি আমার কাজটাকে ধরে রাখবো। এবং ভলেন্টিয়ারিং জিনিসটা আসলে নিজের ভিতর থেকে আসতে হবে। এখন দেখা গেছে যে আহ, অনেকেই করে যে নিজের পজিশন ক্রিয়েট করার জন্য, অনেকে করে হচ্ছে গিয়ে একটা ফেমাস সোশ্যাল মিডিয়াতে একটা সে ফেমাস হবে, এরকম জিনিসটা আসলে যদি হয় তাহলে জিনিসটা বেশি দূর আগানো যাবে না। এবং আপনি যখন নিজের ভিতর থেকে একটা জিনিস ফিল করবেন যে না আমি ভিতর থেকে প্লেজার পাচ্ছি, স্যার যেটা বলেছিল, একটা খুশি থাকে, একটা মনের স্যাটিসফ্যাকশন থাকে যে আমি আমার কাজটা করতেছি, এবং আমি আমার কাজটা করার পরে এত পরিশ্রম করে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার পরে এত এত পরিশ্রম হয়েছে, আমার সারাটা রাত আমি ঘুমাই নাই সবগুলো প্রজেক্ট রেডি করবার জন্য, কিন্তু দিন শেষে যখন আমি দেখি যে আমার ছোট ভাই বোনগুলো হাসতেছে সেশন থেকে বের হওয়ার পর, তারা কিছুটা হলেও উপকৃত হয়েছে, দিস ইজ মাই স্যাটিসফ্যাকশন। আর এর আগে আমার কত নির্ঘুম রাত গেছে বা আমার কি কি কষ্ট হয়েছে আমার ওই সময় এগুলো কিছু মনে থাকে না। এবং আপনার সেই স্যাটিসফ্যাকশন আপনি 1000 টাকা দিয়েও আসলে চাইলে কিনতে পারবেন না। টাকা তো সব ভাবেই হচ্ছে কি ইনকাম করা যায়, কিন্তু মন থেকে স্যাটিসফ্যাকশন, আপনার প্যাশন কি, আপনি আপনার প্যাশনকে সামনে রেখে ভলেন্টিয়ারিং হিসেবে আপনি নিজেকে মানুষদের জন্য কাজ করবেন। এবং সেবার চেয়ে মানে মহান কিছু আসলে হয় না। যারা মন থেকে করতে চায় তাদেরকে আসলে সৃষ্টিকর্তাও হেল্প করে কোনো না কোনো ভাবে। আপনি যদি মানুষকে হেল্প করতে চান, আপনি দেখবেন যে আপনাকে কোনো না কোনো ভাবে আল্লাহ আপনাকে হেল্প করতেছে, বা আপনার সৃষ্টিকর্তা আপনাকে হেল্প করতেছে যে তোমাকে আমি এই পথটা দিয়ে দিলাম, তুমি এই পথে আগাতে পারো। আপনার কোনো না কোনো ভাবে ওয়ে সৃষ্টি হয়ে যাবে, কিন্তু আপনাকে এগিয়ে আসতে হবে। বসে থাকলে আসলে হবে না, নিজের স্কিলটাকে প্রকাশ করতে হবে। অ্যাজ এ ভলেন্টিয়ার আপনার অনেক স্কিল আছে, আপনি নিজেকে একটু ঝালাই করে দেখেন, আপনি অনেক স্কিল, এই যে আপনি আজকে উপস্থাপনা করছেন, আর এটা আপনার একটা স্কিল, আপনি সুন্দরভাবে উপস্থাপনা করতে পারছেন। ঠিক আছে? এবং নিজেকে আমরা অনেক ছোট ভাবি যে আমি আসলে পারবো কিনা,
একজনের সাথে কথা হলো, ওই যে শুরু হওয়ার আগে যে বলতেছিল যে আপু আমি নার্ভাস। তো নার্ভাস আসলে নিজেকে এক্সপ্রেস করেন আপনি, একদিন দুই দিন তিন দিনের বেলা দেখবেন যে আপনি কি কি পরিমাণ কনফিডেন্স, এবং আপনার মনে হবে যে না আমি বলতেছি, দিস ইজ রাইট। আর হচ্ছে গিয়ে বাকি কে কি মনে করলো আমার এটা দেখার বিষয় না। নিজের ভিতর থেকে আপনি কনফিডেন্ট হন এবং ভলেন্টিয়ারিং করবেন আপনার ভিতর থেকে, এটা আপনাকে আগে গ্রহণ করতে হবে যে আমি এই পেশাতে গেলে আমি কোনোভাবে টাকা পাবো না, কিন্তু আমি সেই প্লেজারটা পাবো, আমার মন স্যাটিসফাইড থাকবে। যদি আপনি সেটা ফিল করতে পারেন, সেই খুশিটা আপনি নিতে পারেন, তাহলে এই খুশিকে আসলে মানে ভাষায় বলে আসলে শেষ করা যায় না। যারা করেন ভলেন্টিয়ারিং তারাই হয়তো জানেন মানুষের জন্য কাজ করলে কি পরিমাণ আনন্দ পাওয়া যায়। আসলে এটা বলে আসলে আপু বোঝানো যাবে না। তবে অবশ্যই নিজেকে প্রকাশ করতে হবে, আর অবশ্যই মাথায় রাখতে হবে প্রতিবন্ধকতা আসবে, বাট আমরা যাতে প্রস্তুত থাকি। হ্যাঁ, আমরা আসলে থেমে গেলে আপু হবে না, আমাদেরকে চলমান থাকতে হবে সব সিচুয়েশনে। প্রত্যেকটা পিরিয়ডে আমাদেরকে হচ্ছে গিয়ে অ্যাক্টিভ থাকতে হবে যে না আমার লাইফে অনেক ধরনের সমস্যা চলে আসতে পারে এর মাঝখানে, বাট আমি আমার জায়গায় স্টিল আমি মেন্টাল হেলথ কেয়ার চালাচ্ছি, আমি শেষ অবধি চালাবো ইনশাল্লাহ। এইরকম কনফিডেন্ট আপনি যদি থাকেন, আপনি আপনার উইমেন ডাভ চালাবেন, আপনি শেষ অবধি থাকবেন এটা। এখন আপনার লাইফে যাই আছে ইনশাল্লাহ আপনি পারবেন, আমরা সবাই পারবো, এটাই হচ্ছে গিয়ে প্রত্যাশা। ধন্যবাদ আপু, ভলান্টিয়ারিং নিয়ে এত সুন্দর করে বোঝানোর জন্য, আমাদের সাথে এত সুন্দর করে শেয়ার করার জন্য। আহ সময় স্বল্পতার কারণে আমরা সেশনের পরবর্তীতে চলে যাব জাকিয়া সুলতানা আপুর কাছে। তিনি সঞ্চালনা করবেন। জাকিয়া সুলতানা আপু। ধন্যবাদ সঞ্জিত আপনাকে। আর মিমাপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত সুন্দর করে গুছিয়ে বললেন। আসলে হচ্ছে যদি টাইম বাইন্ডিংটা না থাকতো তাহলে আমরা এই কথাগুলো আরো শুনতাম, এবং আমরা শুনতাম, যারা শুনছে তাদেরও খুব ভালো লাগছে আশা করি। তো আপুকে অসংখ্য ধন্যবাদ। এরপর যে আমরা আবার স্যারের কাছে ফিরে যাচ্ছি। তো স্যার, আপনার কাছে আমি এখন যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই করোনাকালীন সময়ে কিন্তু আমাদের চারপাশে প্রচুর গুজব ছড়িয়ে গিয়েছে। সেই গুজবটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে, আবার হতে পারে যে টেকনিক্যাল যে মিসইউজ হয় সেটা থেকে অনেক ধরনের গুজব ছড়িয়ে যাচ্ছে। তো আমরা এখন যারা আছি সবাই প্রায় নিজ নিজ বাড়িতে, নিজ নিজ গ্রামে বা নিজ নিজ কমিউনিটিতে। তো আমি যদি আপনার কাছে এখন আর কি এটা জানতে চাচ্ছিলাম যে স্যার, আপনি যদি বলতেন আমাদের যে দৈনন্দিন খাদ্য অভ্যাস করোনাকালীন সময়ে, আমাদের এই খাদ্যের অভ্যাসটা বা কিভাবে আমরা খাবারটা খেতে পারি। অনেকে আছে যে বলে যে করোনাকালীন সময় এখন এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না। এগুলো তো হচ্ছে গুজব বা হচ্ছে আমরা সঠিক তথ্যটা জানি না। আমাদের এই বিষয়ে দৈনন্দিন খাদ্য বা সেগুলো নিয়ে যদি স্যার কিছু বলতেন। জি, জাকিয়া, অনেক ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে তুলে এনেছেন এখানে। আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো তার আগে আমি আসলে এতক্ষণ কাশফিয়ার বক্তব্য শুনছিলাম, ওর কথাগুলো শুনছিলাম। নিঃসন্দেহে খুব চমৎকার করেও তুলে ধরেছে একটি অর্গানাইজেশন, ভলান্টারি অর্গানাইজেশনের কথা। এক্ষেত্রে আমি একটি বিষয় শুধু যোগ করবো, যেহেতু আপনাদের হোয়াইট ডভ এই প্রোগ্রামটি মানে একটি অর্গানাইজেশন আপনারা রান করতে চাচ্ছেন এবং রান করেছেন অলরেডি, খুব সুন্দর একটি ভবিষ্যতের দিকে আপনারা এগোচ্ছেন। আমি একটা সময় আমি যখন কলেজে পড়ি, আমি যখন রাজু কলেজে অধ্যয়নরত, ঠিক তখন আসলে আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই সংগঠনটির সাথে আমি যুক্ত ছিলাম। অনেকদিন যাবত এটির সাথে আমি যুক্ত ছিলাম। যখন এদের মানিকগঞ্জে ট্রেনিং হতো সেই ট্রেনিং গুলো আমি অংশগ্রহণ করেছি। সেটিও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভলান্টারি অর্গানাইজেশন। আমি সেখানে কিন্তু একটি জিনিস লক্ষ্য করেছি যে তারা কিন্তু ধাপ বাই ধাপ এগোচ্ছে, অর্থাৎ একটা ধাপ সফলকাম হওয়ার পরে পরবর্তী ধাপে যাচ্ছে। এবং লক্ষ্য করে দেখবেন যে যে কোনো অর্গানাইজেশন, এবং সেটি যদি আমি স্পেসিফিক ভাবে বলি ভলান্টারি অর্গানাইজেশন, সেক্ষেত্রে আপনাকে একটি লক্ষ্যমাত্রা প্রথমত সেট করতে হবে, এবং পরবর্তীতে একটি লক্ষ্যমাত্রা জয় করার পর পরবর্তী লক্ষ্যমাত্রায় যাওয়া লাগবে। এই ধাপ অনুসারে যদি যদি করা যায়, সেক্ষেত্রে কিন্তু ভলান্টারি অর্গানাইজেশন গুলো সাকসেসের কথা যদি আমরা বলি, সেই সাকসেসের পরিমাণটি বাড়ে। এটি হচ্ছে আমার আসলে কাশফিয়ার সাথে একটু যুক্ত করার ছিল, কারণ আমি যেহেতু দেখেছি যে অনেক সংগঠনগুলো প্রথমতই খুব বড় ধরনের কিছু লক্ষ্যমাত্রা নিয়ে আসে বছর ব্যাপী বা 2 বছর ব্যাপী। সেক্ষেত্রে যেটি হয় যে সেটি আসলে পূরণ হয় না। সেক্ষেত্রে আমাদের উচিত যে খুব ছোট ছোট সময়, 3 মাস ব্যাপী, পরবর্তী আবার একটি 3 মাস ব্যাপী, এভাবে যদি আমি এগিয়ে নিয়ে যেতে পারি, আমার মনে হয় যে ভলান্টারি অর্গানাইজেশনে যারা যুক্ত থাকছে তারাও আসলে মনের দিক থেকে একটি প্রশান্তি পায়, এবং হচ্ছে এই যে অল্পতম সময়ের মধ্যে কাজটি করছে, এক্ষেত্রেও কিন্তু অনেক পার্সোনাল স্কিল ডেভেলপ হয়। এবং আপনি যেটি বলছিলেন এখন যে গুজবের কথা, আপনার কথা আসলে যথার্থই সত্য। করোনা নিয়ে
শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী অনেক গুজব রয়েছে। সামনে ভ্যাকসিন আসছে, এই ভ্যাকসিন নিয়েও অনেক গুজব হয়তো হবে। আমরা আসলে একটি কথাই সবসময় বলি যে আমরা কিন্তু এখন আসলে গুজবে আহ, কান দেওয়ার সময় নেয়া এখন আমাদের। কারণ আমরা কিন্তু এখন সব মিডিয়ার কল্যাণে দেখছি, আমাদের হাতে এখন ফেসবুক আছে, আমি যদি বলি হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, আমরা চট করেই কিন্তু আমাদের ইন্টারনেট কিন্তু এখন গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে, আমরা চট করে এখন সঠিক তথ্য কোনটি এই বিষয়টি আমরা দেখতে পারি। তো এই ক্ষেত্রে হচ্ছে গুজবগুলো কিন্তু আসলে আমরা গুজবে বিশ্বাস করব না, এবং আমার মনে হয় গুজবগুলো আসলে খুব বেশি আমাদের জীবনের উপর প্রভাব বিস্তার করবে না। যেটি এই করোনা দুর্যোগকালীন সময় হচ্ছে, একটি সময় ছিল যে লকডাউনের কথা যখন বলা হচ্ছিল, লকডাউন পরবর্তী সময় আমি যদি বলি আমাদের দেশের অর্থনৈতিক অচলাবস্থার কথা, কিছুটা হলেও কিন্তু অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। সেখান থেকে কিন্তু লক্ষ্য করে দেখুন আমরা কিন্তু বের হয়ে এসেছি, আমরা কিন্তু অফিস আদালতে যাচ্ছি, আমাদের যে দৈনন্দিন কাজগুলো করার কথা সেই দৈনন্দিন কাজগুলো আমরা করছি। হ্যাঁ, আমরা কি করছি, আমরা বারবার বলছি যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, অর্থাৎ আমাদের স্বাস্থ্য সুরক্ষার যে সামগ্রীগুলো রয়েছে সেই সামগ্রীগুলো আমরা যদি যথাযথ ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের সব কাজ করব। আমাদের দেশের অর্থনৈতিক চাকা কি সচল হবে না? অবশ্যই হবে। আমাদের যে এই যে দৈনন্দিন কাজ কি আমরা করবো না? অবশ্যই করব। কিন্তু আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের স্বাস্থ্যটা আগে, অর্থাৎ এই স্বাস্থ্য সামগ্রীগুলো আমাদের ব্যবহার করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে খাদ্যাভ্যাস। অনেকেই আসলে এই খাদ্যাভ্যাস নিয়ে, আমিও শুনেছি আপনার মতো যে অনেকে এই খাদ্যাভ্যাস নিয়ে অনেক কথা বলে থাকেন, অনেক উপদেশও দিয়ে থাকেন। তো আমি একটি কথা বলবো যে লক্ষ্য করে দেখুন আমরা কিন্তু যারা করোনা রোগীদের আমরা চিকিৎসা করছি, সেই করোনা রোগীদের খাদ্যাভ্যাসে যে খুব পরিবর্তন নিয়ে আসছি তা কিন্তু নয়। আমাদের যে নিয়মিত খাদ্যাভ্যাসটি রয়েছে সেই নিয়মিত খাদ্যাভ্যাসই চলবে। যারা হচ্ছে কিডনির রোগী রয়েছেন, মানে কিডনি জনিত সমস্যা যাদের রয়েছে, তারা তাদের পদ্ধতি অবলম্বন করবেন। অর্থাৎ করোনা পূর্ববর্তী সময়ে যে যে খাদ্যাভ্যাসে ছিলেন, যারা ডায়াবেটিক রোগী রয়েছেন, আমার মনে হয় তাদেরই এই খাদ্যাভ্যাসের তালিকাটা সবচেয়ে বেশি মেনটেন করতে হয়, তারা কিন্তু সেটাই মেনটেন করবে, বাড়তি কিন্তু কিছু নয়। কিন্তু আমরা এই করোনা দুর্যোগকালীন সময়টিতে যেটি বলছি সেটি হচ্ছে ভিটামিনের কথা। অর্থাৎ আমরা দেখেছি যে ভিটামিন যুক্ত খাবারগুলো, আমরা ভিটামিন সির কথা বলি, আমরা ভিটামিন ডির কথা বলি, অন্যান্য যে মিনারেলস গুলো আছে সেই মিনারেলস গুলোর কথা বলি। অর্থাৎ ভিটামিন যুক্ত খাবারগুলো আপনাকে অনেক বেশি পরিমাণ খেতে বলছি। তার পিছনে কারণ কিন্তু ঘুরে ফিরে একটি, সেটি হচ্ছে আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। অর্থাৎ আপনি যখন এই ভিটামিন যুক্ত খাবারগুলো খাচ্ছেন তখন আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বাড়ছে। আপনাদের যারা আজকের অনুষ্ঠানটি দেখছেন আমি তাদের জ্ঞাতার্থে একটি বিষয় বলবো যে অনেকেই কিন্তু দেখেন যে সাধারণত হয়তো ডাক্তারের কাছে যান না, অনেকে ফার্মেসিতে যান, সেক্ষেত্রে কিন্তু অনেকেই বলেন ভিটামিন সি, তারা হয়তো ভিটামিন সির ওষুধ ৩ বেলা করে খাচ্ছেন, অনেকে ভিটামিন ডির ওষুধ খাচ্ছেন। আমার মনে হয় সেটির কিন্তু খুব বেশি প্রয়োজন নেই। আপনার যেগুলো রয়েছে, আমি যদি বলি যে সেই লেবুর কথা, লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, বা যেগুলোতে ভিটামিন ডি রয়েছে, ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় খাবার যেগুলোতে রয়েছে, আপনি সেই জিনিসগুলো যদি খেতে পারেন আপনার বডিতে কিন্তু সেই যে ওষুধগুলো খাচ্ছেন তার চেয়ে অনেক বেশি কাজ করবে। অর্থাৎ আমরা কিন্তু এই যে আমরা যে শাকসবজির কথা আমরা বলি, যে খাবারগুলো ভিটামিন যুক্ত সেই খাবারগুলোর কথা বলি, আমরা কিন্তু প্রথমত ওষুধ নির্ভর হতে বলি না। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে করোনা রোগী যারা রয়েছে তাদের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু হয়তো এই ভিটামিন আমরা দেই, কারণ হচ্ছে তার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তখন আসলে আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন হয় তাকে সুস্থ হতে, তাকে আসলে এই করোনার বিরুদ্ধে তাকে জয়ী হতে, তার বডিকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়, এই জন্য আমরা দিয়ে থাকি। সেক্ষেত্রে খাদ্যাভ্যাস যেটি আপনি বলছেন যে খাদ্যাভ্যাস স্বাভাবিক খাদ্যাভ্যাস থাকবে, এবং যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন বা অন্যান্য রোগী রয়েছেন তারা করোনা পূর্ববর্তী সময়ে যে ধরনের খাবার তালিকা অনুসরণ করতেন ঠিক সেই খাবার তালিকাগুলো অনুসরণ করবেন। আমি উপদেশ হিসেবে যদি বলতে বলেন, আমি উপদেশ হিসেবে বলবো যে এই করোনার সময়টা আপনার সবচেয়ে যেটা প্রয়োজনীয় সেটি হচ্ছে আপনার মনকে ভালো রাখা। আপনার মন যদি ভালো থাকে, আপনার মন যদি উৎফুল্ল থাকে, আপনি কিন্তু আসলে সবকিছু জয় করতে পারবেন। আপনি লক্ষ্য করে দেখুন যে অনেক কথাই আসছিল, কাশফিয়া বলছিল, আমি শুনছিলাম যে এই সময়টিতে কিন্তু মানুষজন, ও যখন মেন্টাল হেলথের কথা বলছিল তখন বলছিল যে এই সময়টিতে কিন্তু মানুষজন ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, মানুষ
প্যানিকড হচ্ছে, অনেক বেশি পরিমাণ প্যানিকড হয়ে যাচ্ছে, কিছু কিছু মানুষ ডিপ্রেশন থেকে বের হতে পারছে না, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু হচ্ছে। হ্যাঁ, তো আমি বলবো যে আপনার মন যখন খুব বেশি প্রফুল্ল থাকবে, অর্থাৎ আপনি আপনার কাজগুলো করে একটি কাজে যখন আপনি যুক্ত থাকবেন, সেটি ভলান্টারি অর্গানাইজেশন হতে পারে কিংবা অন্য যে কাজটি আপনাকে মানসিক প্রশান্তি দেয়, সেই কাজগুলোর মাধ্যমে যখন আপনি একটি জিনিসে যুক্ত থাকতে পারবেন, ঠিক তখন কিন্তু আপনার মন অনেক বেশি ভালো থাকবে। এবং এই যে করোনার সময়কালীন যে এই যে একটি দুর্যোগময় পরিস্থিতি, আমি বলবো সারা বিশ্বব্যাপী, এই বিশ্বব্যাপী এই পরিস্থিতি কিন্তু নিজেকেই জয় করতে হবে, নিজেকে এগিয়ে আসতে হবে। এবং আমি যেটি বলছিলাম যে বারবার আমি শুনছিলাম আপনাদের কথাগুলো, খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, তরুণ প্রজন্মরা যে উদ্যোগগুলো নিচ্ছে, আমি বলবো সেই উদ্যোগগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমরাও একসময় এই জাতীয় ছোট ছোট অনেকগুলো উদ্যোগ নিয়েছি, কিছুতে হয়তো সফলকাম হয়েছি, কিছুতে হয়তো সফলকাম হতে পারিনি, কিন্তু যেটিতে সফলকাম হতে পারিনি সেখান থেকে কিন্তু আমাদের অনেক অনেক অর্জন আছে, এবং সেই অর্জনগুলো কিন্তু পরবর্তী যেটাতে সফলকাম হয়েছে, আমি বলবো সেই সেই যে ভুল ত্রুটিগুলো এটাতে সংশোধন করতে পেরেছি বলেই হয়তো পরবর্তী জিনিসগুলোতে আমরা সফলকাম হতে পেরেছি। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের যে আজকের যে এই যে হোয়াট দ্য প্রজেক্ট এবং এই যে বিভিন্ন প্রজেক্টের কথা আপনারা বলছেন, আমার মনে হয় নিঃসন্দেহে আপনাদের এই এই যে ভলান্টারি কাজগুলো, আপনাদের ভলান্টারি কাজগুলো আশা করি অনেক বেশি পরিমাণ আশার আলো দেখবে এবং আপনারা এগিয়ে যান, আমি নিঃসন্দেহে সেটাই দোয়া করব। কারণ আমি বলছিলাম যে আমি এখনো আসলে অনেক ভলান্টারি কাজের সাথে যুক্ত রয়েছি। এবং আমি বলবো যে গুজবের যে বিষয়টি, এখন ফেসবুক সবার হাতে রয়েছে। এক ক্ষেত্রে যেমন এটি বলা হয় যে ফেসবুক একটি গুজবের বড় মাধ্যম, আবার এটিও বলা হয় আপনার সঠিক তথ্যেরও একটি বড় মাধ্যম হচ্ছে কিন্তু এই ফেসবুক। আপনি চট করে দেখে নিতে পারছেন যে সারা দেশের কোথায় হঠাৎ ভূমিকম্প হলো, আপনি ফেসবুকে ঢুকেই দেখে নিতে পারছেন এখানে ভূমিকম্প হয়েছে। অর্থাৎ ভালো উদ্যোগগুলো দেশে কি কি নেওয়া হচ্ছে সেটিও কিন্তু আপনি চট করে এই ফেসবুক থেকেই দেখে নিতে পারছেন। আমার মনে হয় যে সবাই কিন্তু এই ফেসবুক বা আমি যদি মিডিয়াকে বলি, মিডিয়ার কল্যাণে উপকৃত হচ্ছি। এই জিনিসটাকে সামনে রেখেই আমাদের এগিয়ে যাওয়া উচিত। ভলান্টারি অর্গানাইজেশন গুলো এখনকার সময়কার কথা বলছি আমি, কারণ এখন যেহেতু সকল কিছু ডিজিটাল প্ল্যাটফর্মে চলে এসেছে, অর্থাৎ আমরা কিন্তু এখন অনেকেই বাইরে কাজের চেয়ে আমরা দেখা যাচ্ছে ঘরোয়া ভাবেই অনেক কিছু চেষ্টা করছি সমাধান করার। যেটি বলছিলেন কাশফিয়াও, যে মেসেঞ্জারের গ্রুপের মাধ্যমে তারা সংঘবদ্ধ হয়েছেন, এখন তাদের অনেক ভলান্টিয়ার। আমার মনে হয় এই জাতীয় ছোট ছোট উদ্যোগ কিন্তু একটা সময় যখন করোনা শেষ হয়ে যাবে, করোনা যখন আসলে পৃথিবীর থেকে চলে যাবে, ঠিক তখন কিন্তু এই যে আজকের এই উদ্যোগগুলো অনেক বড় আকারে সবার মাঝে আবির্ভূত হবে এবং সেটি দেখা যাবে নিঃসন্দেহে অনেক বেশি কল্যাণকর, এবং সেটি কিন্তু আসছে তরুণদের হাত ধরে। আমি এক্ষেত্রে আসলে অবশ্যই সবসময় সেই তরুণদের জয়গানটিই বলবো। জি, জাকিয়া। ধন্যবাদ স্যারকে। স্যারের কথা শুনে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি এবং মনে হচ্ছে যে প্রত্যেকটি ধাপে ধাপে প্রত্যেকটি প্রশ্নের উত্তরে যেন হচ্ছে যে এক্সপেকটেশনটা ছিল জানার বা হচ্ছে বোঝার, আরো অনেক বেশি জানতে পারছি, অনেক বেশি শিখতে পারছি, অনুপ্রেরণা পাচ্ছি। এত ব্যস্ততম সময়ের মধ্যেও স্যার আমাদের সাথে যুক্ত হয়েছে। তো একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি এবং আমাদের শেষ প্রশ্নটা আপনার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে যে স্যার আপনার কাছে জানতে চাইবো যে এই যে এখন আমরা করোনাকালীন সময়ে আমরা নারী এবং হচ্ছে বৃদ্ধা এবং শিশু বা আমাদের গর্ভবতী নারী তাদের সবার কথা শুনতে পেরেছি, তাদের জন্য কি কি দিক নির্দেশনা জানতে পেরেছি। তো আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে এই বিষয়গুলো ছাড়া এখন আমাদের যেহেতু আর্থসামাজিক প্রেক্ষাপটে নারীরা কাজ করতেই হচ্ছে বা হচ্ছে আমাদের ফ্যামিলির যারা মেইন উপার্জনক্ষম ব্যক্তি তাদেরকে কাজ করতেই হচ্ছে, তো তখন এই সমস্যাগুলো ছাড়াও নারীরা এই সময়টাতে আপনাদের কাছে যে আসছে চিকিৎসকদের কাছে, কোন সমস্যাগুলো আরো বেশি নারীদের মধ্যে দেখা দিচ্ছে করোনাকালীন সময়ে, কোন শারীরিক সমস্যাগুলো বেশি দেখা দিচ্ছে এবং এগুলোর ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন যেন হচ্ছে আমরা সচেতন হতে পারি? জি, অনেক ধন্যবাদ জাকিয়া। আমি এই বিষয়টি কিন্তু বলছিলাম যে করোনা আসলে নারী পুরুষ ভেদে কোনো আলাদা ধরনের সিমটমস দেয় না, যে নারীদের এক ধরনের সিমটমস দিচ্ছে বা পুরুষদের এক ধরনের সিমটমস বা উপসর্গ দেখা দিচ্ছে, এরকমটি কিন্তু হয় না। করোনার উপসর্গ কিন্তু নারী পুরুষ সকলেরই একই রকমই থাকে। এবং এই করোনা সময়টিতে যারা হচ্ছে করোনা আক্রান্ত হচ্ছে, আমরা কিন্তু আমি যদি একটু রেশিও বলতে বলেন সেক্ষেত্রে আমি বলবো যে পুরুষরা কিন্তু করোনায় আক্রান্ত একটু বেশি হচ্ছে। এর পিছনে
কারণ রয়েছে অবশ্যই সুনির্দিষ্ট, সেটি হচ্ছে আমি যদি বলি যে পুরুষরা অনেক বেশি তাদের ঘরের বাহির হতে হচ্ছে, তারা তাদের কাজগুলো, ঘরের বাইরে কাজগুলো করতে হচ্ছে, সেক্ষেত্রে হয়তো পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে আক্রান্তের দিক থেকে নারীর সংখ্যাটা কিছুটা হলেও কম। কিন্তু নারীরা যে আক্রান্ত হচ্ছে না তা কিন্তু না। খেয়াল করে দেখুন যে আপনার পরিবারের যখন পুরুষ সদস্যটি আক্রান্ত হচ্ছে, সেই পরিবারের প্রত্যেকটি মানুষ আক্রান্ত হচ্ছে। এই দিক থেকে লক্ষ্য করুন যে সেক্ষেত্রে একটি সময় এসে কিন্তু নারী এবং পুরুষ আক্রান্তের সংখ্যা সমান হয়ে যাবে। অর্থাৎ যদি দেখা যায় যে বাবা আক্রান্ত হয়েছে, পরবর্তীতে দেখা যায় তার থেকে মা আক্রান্ত হচ্ছে, বা তার মেয়ের সন্তান বা ছেলে সন্তান যেই থাকুক না কেন তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে। অর্থাৎ এখন প্রত্যেকটি মানুষকে সচেতন হওয়ার সময় আসলে অনেক আগে থেকেই, তারপরেও যারা আসলে সেই সচেতনতার জায়গাটি তৈরি হয়নি, আমি বলবো সেই সচেতনতার জায়গাটি কিন্তু তৈরি হওয়া এখন আসলে সময়ের দাবি। আরেকটি হচ্ছে যে এই করোনা দুর্যোগকালীন সময়ে সবার মধ্যে যে সমস্যাটি হচ্ছে, সেই সমস্যাগুলো আমি বলছিলাম যে ডিপ্রেশনের যে সমস্যাটি, সেটি মহিলাদের মধ্যে আমি বলবো আরো অনেক বেশি পরিমাণ। সেটা কিছুটা হরমোনাল ইমব্যালেন্সের কারণেও হচ্ছে, কিছুটা আসলে তার পারিবারিক অবস্থার কারণে হচ্ছে, কিছুটা তার আর্থসামাজিক অবস্থার কারণে হচ্ছে। তো এই সমস্যাগুলো যখন আপনি উতরাতে যাবেন, ঠিক তখন আপনাকে আমি বলবো যে পারিবারিক যে সহযোগিতার জায়গাটি, সেই পারিবারিক সহযোগিতার জায়গাটি আরো অনেক বেশি উদার হতে হবে। এবং আরেকটি বিষয় যে লক্ষণীয়, যে আপনি যেটি বলছিলেন যে মহিলাদের ভিন্নতর কোনো থাকছে কিনা, ভিন্নতর কোনো সমস্যা থাকছে কিনা করোনা দুর্যোগকালীন সময়টিতে। করোনা দুর্যোগকালীন সময়টিতে মহিলাদের ভিন্নতর কোনো সমস্যা থাকছে না। যে সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে ঠিক সেই সমস্যাগুলোই হচ্ছে। কিন্তু ডিপ্রেশনের সমস্যাটা আসলে আমরা পেয়েছি যে অনেক রোগী থাকছে যে যারা আসলে করোনা আক্রান্ত হয়নি কিন্তু ডিপ্রেশনে চলে গিয়েছেন। সেটি পারিবারিক কারণে হতে পারে, সেটি মানসিক কারণে হতে পারে, কিংবা অন্যান্য কারণেও হতে পারে। এছাড়া আসলে ভিন্নতর কিছু আমরা দেখছি না। এবং আমি শেষ পর্যায়ে একটি কথা বলবো, যেহেতু আপনারা বলছিলেন অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আহ নারী পুরুষ আসলে আলাদা করার খুব বেশি কিছু নেই। কারণ আমাদের সমাজে এখন যদি বলেন, আমি দেখছি অনেক নারীরা আগের চেয়ে আসলে তাদের অবস্থানকে এতটা বেশি সুদৃঢ় করেছে যে এই যে নারীদের এগিয়ে আসার কথাটা যদি আমি বলি, যে শুধুমাত্র নারী ভলান্টিয়ারের কথা বা শুধুমাত্র নারী শব্দটি বলে তাদেরকে আলাদা করার কোনো সুযোগ কিন্তু বর্তমান প্রেক্ষাপটে, আসলে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমি বলি, বাংলাদেশ এবং বিশ্বের প্রেক্ষাপটে কিন্তু নেই। অর্থাৎ প্রতিটি মানুষকে একই সাথে যদি এগিয়ে আসছে, সারা বিশ্বব্যাপী কিন্তু একই সাথে এগিয়ে আসছে, সেক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে নারীদের, হয়তো সেটি শহরাঞ্চলের চেয়ে গ্রামাঞ্চলের কথা যদি আমরা বলি সেখানেও রয়েছে। আপনারা সেই বিষয়গুলো নিয়ে কাজ করবেন বলে আমি আশা রাখি। সেই বিষয়গুলো যদি একটা সময় ঠিক হয়ে যায়, আমার মনে হয় নারী পুরুষ কাঁধে কাঁধ মিলে আসলে কাজ করতে পারবে, এবং আমাদের যে আর্থসামাজিক উন্নয়নের চাকা, সেই আর্থসামাজিক উন্নয়নের চাকা কিন্তু অনেক বেশি পরিমাণ সুদৃঢ় হবে। আর অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি আসলে আজকের অনুষ্ঠান যারা দেখছে, আমি তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাকে যারা আসলে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা সঞ্চালক রয়েছেন। এবং ভাবনা, যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, ওনাকেও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি একটি জিনিস আপনাদের বলবো, যে আপনাদের পথ চলার, আপনাদের জন্য সামনের পথ নিশ্চিত ভাবেই হয়তো কিছু বন্ধুর পথ আসতে পারে। সেই পথগুলো অতিক্রম করার জন্য আপনাদের আসলে অনেক বেশি দৃঢ়চেতা হতে হবে। এবং আপনারা, আমার মনে হয় যে এই করোনা কোনো বাধা হতে পারে না, উন্নয়নের ক্ষেত্রে করোনা আসলে কোনো বাধা না। আপনাদের এই যে প্রজেক্টটি আপনারা শুরু করেছেন, বা আমি যদি বলি ভলান্টারি কাজগুলো শুরু করেছেন, সেক্ষেত্রে করোনা কখনোই কোনো বাধা হতে পারে না। জি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জাকিয়া। জি, ধন্যবাদ স্যারকে, এত দীর্ঘ সময় ধরে আমাদের সাথে ছিলেন। আপনার হচ্ছে যে দিক নির্দেশনামূলক কথাগুলো আমাদের এবং আমাদের অডিয়েন্স, আমাদের স্বেচ্ছাসেবী এবং সকল স্তরের সকল বয়সের মানুষদের আশা করি খুবই উপকারে আসবে, এবং তারা যদি একটু হলেও সচেতন হয়, একটু হলেও নিজেদের জায়গা থেকে করোনার এই পরিস্থিতিতে এগিয়ে অন্যদের জন্য মানবিকতার স্বার্থে,
স্বেচ্ছাসেবীদের স্বার্থে সবকিছু মিলে, তাহলে আমাদের আজকের এই সুন্দর প্রোগ্রামটির সার্থকতা হবে। আর আরো আমি যেটা বলতে চাচ্ছি যে স্যার, আপনি এখন পর্যন্ত সুস্থ আছেন, আপনি আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে সুস্থ থাকুন, আপনি আমার সেবা দিয়ে যান, আপনার ভলান্টিয়ার কার্যক্রম অব্যাহত থাকুক। তো এই পর্যায়ে আমি সঞ্জিদার কাছে চলে যাব আপুকে শেষ প্রশ্ন, এবং আমাদের এই প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে হচ্ছে আপুকে শেষ প্রশ্নটি করার জন্য। সঞ্জিদা। ধন্যবাদ জাকিয়া সুলতান আপু, এবং অসংখ্য ধন্যবাদ স্বাক্ষর স্যারকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং আমাদের প্রশ্নগুলো তিনি যেভাবে বুঝিয়ে দিয়েছেন। আমি নিজে এতক্ষণ অনেক মনোযোগ দিয়ে শুনছিলাম, এবং খুব মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম যে আসলে স্যার অনেক ভালো করে বুঝিয়ে বুঝিয়ে সবকিছু বলছিলেন। তো আমরা এখন আপুর কাছে চলে যাব। তো আমাদের হচ্ছে শেষ প্রশ্নটি যেটি আপনার প্রতি থাকবে সেটি হচ্ছে, আমরা এখন ভ্যাকসিন আসছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের পড়াশোনা, আমাদের প্রতিষ্ঠান সবকিছু বন্ধ রয়েছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তো আপনার কাছে একটি প্রশ্ন থাকবে যে মানসিক সুস্থতায় আপনি সবাইকে কি টিপস দিবেন, যে যে কাজগুলো করলে আমরা হচ্ছে নিজেরা নিজেদের মানসিক স্বাস্থ্য অনেক ভালো রাখতে পারবো এবং সুস্থ থাকতে পারবো। ধন্যবাদ আপু। আসলে একটা কথা দিয়ে শুরু করতে চাই যে এই করোনাকালীন জিনিসটা কিন্তু আমাদের জন্য একটা শোকের মতো হয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা আমাদের অনেক প্রিয় মানুষকে হারিয়েছি, এবং দেখা গেছে যে বিশ্বে একদম পুরোপুরি মহামারী আকার ধারণ করেছে, সারা বিশ্বে একসাথে প্যান্ডেমিক সিচুয়েশন। তো আসলে শোকটাকে আমাদের শক্তিতে পরিণত করতে হবে, এবং আমরা যদি আমাদের শোকটাকে শক্তিতে পরিণত করতে পারি, তাহলে কিন্তু সেই জিনিসটা খুব ভালোভাবে হচ্ছে গিয়ে আমাদের জীবনে সারা জীবন আমাদের থেকে এই শিক্ষাটা যদি আমরা নিতে পারি, এই শোকটা থেকে আমরা যদি আমাদের এই করোনাকালীন এক্সপিরিয়েন্সটাকে নিজেদের জীবনে একটা লেসন হিসেবে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের সারা জীবন এই লেসনটা থেকে আমরা কিছু না কিছু হচ্ছে গিয়ে নিজেদের জীবনে ডেভেলপ করতে পারবো। এবং আমাদেরকে শোকটাকে শক্তিতে পরিণত করার জন্য আসলে কাজ করতে হবে। করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, অনেক, যেমন রোজার সময় যেমন আমরা অনেক কিছু শিখতে পারি আত্মশুদ্ধি, ঠিক তেমনি এই করোনাকালীন সিচুয়েশনে লকডাউনের কারণে দেখা গেছে যে বাবা মার সাথে অনেকের দেখা গেছে অত ক্লোজ ছিল না, বাট এখন দেখা গেছে বাসায় থাকতে থাকতে রিলেশনশিপ গুলো খুব ভালো হয়ে উঠেছে। আবার অনেক জায়গায় খুব ডেভেলপ হয়েছে। কাছের অনেক এক ভাইয়ার কাছ থেকে শুনতে পেলাম যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, তিনি তো হলে থাকেন, কিন্তু করোনাকালীন সিচুয়েশনে 9 মাস থাকার কারণে বাসায় তার এলাকার ছোট ভাই, এলাকার ছোট বোন বা এলাকার মানুষগুলোর সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি করতে পেরেছেন। তো আমরা আসলে যদি পজিটিভিটি নিই করোনা থেকে, আমরা আসলে করোনা থেকে কি শিখলাম, করোনাকালীন সময়টা থেকে আমরা আসলে কি শিখলাম, আমাদেরকে কি শিক্ষা দিল করোনা, সেটা যদি আমরা আসলে একটু ভেবেচিন্তে দেখি যে পজিটিভ কি আছে এখানে, আসলে তাহলে কিন্তু আমরা অনেকটুকু আমাদের জীবনে এই জিনিসটা শিক্ষাটা কাজে লাগাতে পারবো। এবং মানসিক সুস্থতা আসলে যে জিনিসটা একটা বলতে চাই যে ক্যান্সারের কোনো পেশেন্ট কিন্তু আসলে সুইসাইড করে না, তাই না? বা করোনা হয়েও কিন্তু কোনো পেশেন্ট সুইসাইড করেনি আজ পর্যন্ত। কিন্তু এমনও হয়েছে যে করোনা হয়েছে তবুও তিনি মানসিকভাবে শক্ত ছিলেন, মানসিকভাবে দৃঢ় ছিলেন যে না, আমি রিকভার করতে পারবো ইনশাল্লাহ, এবং আজকে তিনি সুস্থ। হ্যাঁ, মানসিক সুস্থতাটা আমাদেরকে, মানসিক মনোবলটা আমাদেরকে এতটা কনফিডেন্স দেয় ভিতর থেকে। যখন আমি মন থেকে বিশ্বাস করি যে না, আমি সুস্থ হব, তখন দেখা যায় যে আমাদের বডিটাকে আমরা সেইভাবে প্রিপেয়ার করি যে না, আমি অবশ্যই সুস্থ হব এবং আমাকে হতেই হবে। এবং শরীর এবং মন অপরের সাথে কানেক্টেড। সো প্রথমেই আমাদের চিন্তা ভাবনাগুলো যেহেতু আমাদের মন থেকে আসে, আমাদের মন থেকে পজিটিভ থাকতে হবে। বিশেষ করে সবাইকে এটাই বলার যে পজিটিভ থাকার একটা জিনিস, মনকে নিউট্রাল থাকতে হবে। অর্থাৎ আমাদের লাইফে পজিটিভিটি নেগেটিভিটি অনেক কিছু আসতে পারে, কিন্তু মনটাকে আসলে নিউট্রাল একটা অবস্থায় রাখতে হবে, যে যদি কোনো পজিটিভ চিন্তাও চলে আসে, বা যদি কোনো আমাদের জীবনে যদি কোনো এক্সাইটেড মোমেন্ট চলে আসে, কোনো খুশির মোমেন্ট, আমরা আনন্দে আত্মহারা হব না, আমরা আমাদের খুশিটাকে একটা বাউন্ডারিজ এর মধ্যে রাখবো। আবার ঠিক তেমনি যখন জীবনে কোনো ট্র্যাজেডি চলে আসবে, বা আমাদের জীবনে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কোনো দুর্ঘটনা ঘটে গেল, ওই মোমেন্টেও যাতে আমরা খুব বেশি ভেঙে না পড়ি, আমরা নিজের মনকে যাতে নিউট্রাল রাখি। অর্থাৎ পজিটিভ নেগেটিভ যাই হোক, আমাকে নিউট্রাল থাকতে হবে, আমাকে নিরপেক্ষ থাকতে হবে। আমি সব মোমেন্টে যাতে নিজেকে একসেপ্ট করে নিতে পারি, এইরকম একটা অবস্থা মনের মধ্যে বজায় রাখতে হবে, যে আমি পজিটিভ হলেও যেমন একসেপ্ট করে নিব, নেগেটিভিটিটাকে আমি একসেপ্ট করে নিব। বাট কিভাবে নেগেটিভিটি থেকে আমার পজিটিভ
ওয়েতে কনভার্ট করতে পারি, সেটা আমাদেরকে ভাবতে হবে। এবং প্রত্যেকটা জিনিস আমাদেরকে কিছু না কিছু শিখায় লাইফের। এই জিনিসটা আমাদের এই 9 মাস আমাদের থেকে একটা খুব বড় আমাদের একটা এক্সপিরিয়েন্স দিছে, যেটা যে জিনিসটা আমরা কেউ আগে কখনো ফেস করিনি। এবং এটা আমাদের একটা অভিজ্ঞতা, এবং আমরা এই অভিজ্ঞতা থেকে যদি ভালো কিছু শিখতে পারি, হ্যাঁ, তাহলে হচ্ছে কি আমাদের ভবিষ্যতে সেই ভালো জিনিসগুলো আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে, স্কিল ডেভেলপমেন্টে অনেক ভালোভাবে কাজ করবে। এবং মানসিকভাবে সুস্থতাটা অবশ্যই প্রয়োজন। কখনোই জিনিসগুলোকে হেলাফেলা করা উচিত না। আপনার যদি এরকম ডিপ্রেশন হয়ে থাকে বা আপনি যদি মানসিকভাবে অসুস্থতা বোধ করেন, অবশ্যই আপনি প্রফেশনালদের হেল্প নেন। বাংলাদেশ গভর্নমেন্টের জাতীয় মানসিক ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা, সেখানে আপনি যান। অথবা আপনার আপনি যে উপজেলা বা যেই জেলায় আছেন সেখানে সরকারি যে মেডিকেল গুলো আছে, সেখানে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্ট বা একজন সাইকোলজিস্ট থাকে গভর্নমেন্ট থেকে, আপনি তার সাথে কনসাল্ট করুন। অথবা আপনি বিভিন্ন প্রাইভেট এখন অনেক চেম্বার আছে সাইকিয়াট্রিস্টদের বসে, তাদের সাথে আপনি কনসাল্ট করুন, ব্যাপারগুলো শেয়ার করুন। নিজের মধ্যে আসলে চেপে রাখবেন না, যত চেপে রাখবেন আপনার কষ্ট তত বাড়বে। এবং আপনার মানসিক সুস্থতাটাও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ। আপনার জ্বর হলে যেমন আপনার ওষুধ খেতে হয়, আপনার মানসিকভাবে আপনার অসুস্থতা বোধ করলেও আপনাকে সেইভাবে ট্রিট করতে হবে নিজেকে। এবং প্রত্যেকটা মানুষের প্রতি যাতে আমরা একটু সদয় হই, একটু এখন দেখা গেছে যে খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, আমরা এক একজনের প্রতি প্রতারণা করি, বা একটা কথা বলার আগে আসলে চিন্তা করি না ওই মানুষটা, অপরপক্ষের মানুষ কিছু কষ্ট পাবে নাকি ওই মানুষটার কেমন ফিল হবে, বা একটা জিনিস আমরা ঠকিয়ে দেই, একটা বন্ধুকে ঠকিয়ে দেই। একটু চিন্তা ভাবনা করে আগাতে হবে যে আমিও মানুষ, আমারও এই ইমোশন আছে, আমার কাজ করবে এই জিনিসগুলো। আমাদের সবার মধ্যে আবেগ আছে, আমাদের সবাইকে আল্লাহ একরকম ভাবে সৃষ্টি করছে, সৃষ্টি করতে একই ভাবে সৃষ্টি করছে। এবং প্রত্যেকজনের ইমোশনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে, নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। এবং আপনার বাসার, আপনার পরিবারের ছোট সদস্য থেকে ঠিক বয়স যে আমাদের বৃদ্ধ যে নানা ভাই বা দাদা ভাই থাকে বা নানি দাদি থাকে, তাদের প্রতি আপনাদের শ্রদ্ধাশীল হতে হবে, তাদেরও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে, তাদের সাথে সময় দিতে হবে, তাদের সাথে গল্প করতে হবে। ছোট থেকে একটা শিশুকে মানসিকভাবে দক্ষ করে তুলতে হবে, সে যেন শক্তিশালী হয়ে গড়ে উঠতে পারে। বাবা মাকে সেটা এনশিওর করতে হবে, তার সাথে খোলামেলা হতে হবে, তার সাথে ফ্রেন্ডলি আচরণ ছোটবেলা থেকে করতে হবে, যেন সে আপনাকে ছোট থেকে হচ্ছে কি সবকিছু জিনিস শেয়ার করতে পারে, আপনি তাকে জানাতে পারেন। এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক যেই প্রাইমারি যেই জিনিসগুলো আপনারা যেমন ফার্স্ট এড ইউজ করেন, আমরা যেমন একটা ব্যান্ডেজ লাগাই কেটে গেলে, ঠিক তেমনি ফার্স্ট এইড বা এট দ্যাট মোমেন্ট আপনার কি করা উচিত মানসিক ভাবে, সেই জিনিসগুলোকে আমাদের সবাইকে আসলে জানা উচিত। প্রাথমিক মানসিক চিকিৎসাটা আমাদের আসলে কি, কিভাবে আমরা মনকে স্যাটিসফাইড করতে পারি। এক্ষেত্রে আপনি নিজের যে পছন্দের কাজগুলো আপনি সেইভাবে নিজেকে ডেভেলপ করতে পারেন, পছন্দের কাজগুলো করতে পারেন। মন খারাপের দিনটাকে আপনি যদি ভাবেন যে না, আমি আমার মন খারাপের দিনটাকে আমার জীবনের একটা একটা সুন্দর দিন বানাবো এবং আমার দক্ষতা একটা উন্নয়ন করব, নিজেকে একটু দক্ষ করবো। আজকের দিনটা যেহেতু আমার মন খারাপ, আজকে আমি একটা অঙ্ক বেশি করলাম, আমি একটা পড়া বেশি পড়লাম, আজকে নিজেকে একটা ট্রিট দিলাম, আজকে নিজেকে একটা রিওয়ার্ড দিলাম। নিজেকে যেভাবে আপনি হ্যাপি রাখতে পারেন, আপনার যদি বই পড়তে ভালো লাগে আপনি বই পড়েন, গান গেতে ভালো লাগলে আপনি গান গাইতে পারেন। আপনার স্যাটিসফ্যাকশন কোথায় সেটা খুঁজে বের করুন, নিজেকে স্যাটিসফাইড রাখতে চেষ্টা করুন। এবং মনের উপর কোনো রূপ প্রেশার আপনারা ক্রিয়েট করবেন না। আমাদের মন দ্বারাই আসলে পুরো বডি নিয়ন্ত্রিত হয়, বা আপনার সবকিছু আপনার মন, যারা আপনার মন ভালো না থাকলে আপনি কোনো কিছুই ফোকাস করতে পারবেন না। সো আগে এনশিওর করেন আপনি ভালো আছেন কিনা, আপনি মানসিকভাবে ভালো আছেন কিনা, এবং নিয়মিত আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। আমি আপনাদের সকলের মানসিক স্বাস্থ্যের সুস্বাস্থ্য কামনা করছি। এবং আমরা বিশ্বাস করি, আমরা প্রত্যাশা করি আমরা আমাদের শোককে বাংলাদেশ আমাদের শক্তিতে পরিণত করতে পারবো ইনশাল্লাহ। এবং ওয়াইফডাবকে অসংখ্য ধন্যবাদ, স্বাক্ষর স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। এবং প্রত্যেকটা মানুষের কথা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, আমিও কিছু শিখতে পারলাম আপনাদের সাথে জয়েন করতে পেরে। এবং আপনারা সবাই দোয়া করবেন মেন্টাল হেলথ কেয়ারের জন্য। আমরা আসলে অনেক ছোট, তবুও আমরা চেষ্টা করছি কিছু করার জন্য, আমরা যাতে আমাদের উদ্দেশ্য অবিচল থেকে করতে পারি। এবং আমাদের জুনিয়র ভাই আপুদের যাদের জন্য কাজ করছি তাদের জন্য আপনারা সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ আপু আপনার এই সুন্দর সুন্দর টিপস গুলোর জন্য। আশা করি আজকে আমাদের সাথে যারা আছেন, যারা দেখছেন, তারা এই টিপস গুলো খেয়াল করার চেষ্টা করবেন এবং নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার চেষ্টা করবেন। আমরা সময় স্বল্পতার জন্য একদমই শেষ প্রান্তে অনুষ্ঠানে, তো আমি জাকিয়া সুলতানা আপুর কাছে চলে যেতে চাই। জাকিয়া সুলতানা আপু। ধন্যবাদ সঞ্জিতাকে।
আমি আপুর কথাগুলো শুনলাম। আসলে শেষ পর্যন্ত আমরা সেটাই বলতে চাই যে নিজেকে নিজে যদি আমরা ট্রিট করতে পারি, নিজেকে যদি রিওয়ার্ড দিতে পারি, তাহলে দিন শেষে আসলে আমাদের হাসি মুখ, আমাদের আনন্দের পাতাটাই ভারী থাকবে। জীবনে আপস ডাউন থাকবে, আমাদের দুঃখ কষ্ট থাকবে। এবং আমি আসলেও সবাইকে যেটা আর কি বলতে চাইবো শেষ পর্যায়ে, যে আপনাদের পরিবারে যদি কেউ করোনা আক্রান্ত থাকে, তারপরেও যেন আপনারা ভীত সংক্রান্ত না হন, আপনারা ভয় না পেয়ে আপনারা এগিয়ে যান, বা নিজেকে নিজের যে জায়গা থেকে আরো একটু ইমপ্রুভ করার চেষ্টা করেন। শারীরিক স্বাস্থ্যের দিকে সবাই খেয়াল রাখবেন অডিয়েন্সের উদ্দেশ্যে। এবং আমাদের আজকের যে দুইজন গেস্ট চমৎকার চমৎকার কথা বলেছেন, আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এ পর্যায়ে আমরা একদম শেষ প্রান্তে আমাদের আজকের এই সামগ্রিক আয়োজনটি, সামগ্রিক প্রোগ্রামটির উপরে ভোট অফ থ্যাঙ্কস এর জন্য আহ্বান জানাবো আমাদের হোয়াইট ড্রাফট প্রজেক্টের গ্রুপ কোঅর্ডিনেটর জেসমিন খাতুন আপুকে। আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আপু, আপনি মাইকটা আনমিউট করে নেন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি আপু, আপনি কন্টিনিউ করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। এখন শোনা যাচ্ছে হ্যাঁ, আমাকে? শুনতে পাচ্ছি আপু। আহ আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলকেই প্রথমেই আমার পক্ষ থেকে স্বাগতম আজকের এই হোয়াইট হাবের আয়োজিত এই ওমেন হেলথ কেয়ার ডিউরিং প্যান্ডেমিক প্রোগ্রামে আসার জন্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সামিউল আওয়াল স্বাক্ষর স্যারকে। স্যারের বক্তব্য আমি এতক্ষণ শুনছিলাম, সত্যিই মুগ্ধ করার মতো এবং সবগুলো কথাই প্রশংসার দাবি রাখে। এবং এই যে করোনা, এই মহামারীর সময়ে আমরা নানা রকম গুজবের সম্মুখীন হচ্ছি। আহ, বিভিন্ন রকমের গুজবই ছড়াচ্ছে যে এইটা করলে ভালো হবে, ওইটা করো না, বা করোনা হয়েছে জানানো যাবে না। তো নানা রকম গুজব ছড়াচ্ছে, তো স্যার যে ক্ল্যারিফিকেশনটা দিলেন তা সত্যি প্রশংসনীয়। আমরা অবশ্যই এটা মানার চেষ্টা করব। এবং অতঃপর আমি ধন্যবাদ জানাচ্ছি কাশফিয়া কাউসার মিম আপুকে। আপু মেন্টাল হেলথ নিয়ে কাজ করছেন। আপু আপনার কাজটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমাদের হোয়াইট হাবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং অতঃপর ধন্যবাদ জানাচ্ছি আমাদের হোয়াইট হাবের সম্মানিত মেন্টর জনাব সাদিক হাসান শুভ স্যার, যিনি এতক্ষণ পর্যন্ত লাইভ প্রোগ্রামে ছিলেন। স্যারের সঠিক তত্ত্বাবধানে মূলত আমাদের হোয়াইট হাবটি এগিয়ে যাচ্ছে। এবং সেই সাথে আমাদের হোয়াইট হাবের পুরো টিম মেম্বারকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিব, কারণ তাদের অক্লান্ত পরিশ্রম এবং সঠিক ব্যবস্থাপনা এবং কাজের মাধ্যমে এই যে হোয়াইট হাবের কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে। এবং সেই সাথে হোয়াইট হাবের আজকের এই প্রোগ্রামটি সফলতার সাথে শেষ হয়ে যাচ্ছে। এবং এই যে অনুষ্ঠিত হলো, এর পেছনে হোয়াইট হাবের প্রত্যেকটা টিম মেম্বারের বিশেষ অবদান রয়েছে। এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দুইজন মেল ভলান্টিয়ার আছেন, একজন শন মাহমুদ মৃদুল এবং অপরজন হচ্ছেন আমানুল্লাহ। শন মাহমুদ মৃদুল হচ্ছেন সামগ্রিক টেকনিক্যাল দায়িত্বে ছিলেন, যার টেকনিক্যাল সাপোর্টে আজকে আমরা লাইভ প্রোগ্রামটি সম্পন্ন করতে পারলাম। তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ কোন রকম ত্রুটিবিহীন ভাবে আমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি শেষ করতে পারছি। এই প্রোগ্রাম থেকে আসলে অডিয়েন্স, অনেক অডিয়েন্সই যুক্ত ছিলেন যারা আমাদের প্রোগ্রামটি দেখতেছিলেন। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি হোয়াইট হাবের সাথে থাকার জন্য। এবং হোয়াইট হাব কর্তৃক আয়োজিত এই লাইভ প্রোগ্রামটিতে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যি প্রশংসার দাবি রাখে। আমাদের দুজন স্পেশাল গেস্ট স্পিকার ছিলেন, যাদের মূল্যবান কথায় আমরা আমাদের ভবিষ্যতের জন্য অনেক কিছু কার্যকর করতে পারবো। যেমন আমি যদি বলি যে কাশফিয়া কাউসার মিম আপু বলছিলেন যে আমরা হতাশায় থাকলে সেটা নিজের মধ্যে রাখবো না, অবশ্যই কোনো প্রফেশনাল বা স্পেশালিস্টের কাছে যাব, তাদের কাছে শেয়ার করব এবং নিজের হতাশাটাকে একটু কমাবো। এবং এখান থেকে যে আমরা শিখতে বললাম যে না, হতাশা আসা মানে যে আমরা ভেঙে পড়বো সেটা না, আমরা নিজে স্ট্রং থাকবো, আমরা নিরপেক্ষ থাকবো, আমরা ভালো থাকবো। তাহলে হয়তো আমরা একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় অবদান রাখতে পারবো। এবং সেই সাথে এই যে ভলান্টিয়ার কাজগুলো,
এই ভলান্টিয়ার কাজগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা হোয়াইট আপ ভলান্টিয়ার কাজ করে যাচ্ছি এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায়, নারীদের ক্ষমতায়ন, নারীর উদ্ভাবনী শক্তি এবং সেই সাথে নারীদেরকে সঠিক তত্ত্বাবধান এবং কাউন্সিলিং এর মাধ্যমে নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলায় সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছি। তো ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ সামিউল আউল স্বাক্ষর স্যারকে আবারও, এবং ডক্টর সামিউল আউল স্বাক্ষর স্যারকে। স্যার ভালো থাকবেন, এবং সেই সাথে জি তাসকিয়া কাউসার মিম আপুকে। এবং আজকের এই অনুষ্ঠানের দুইজন মডারেটর ছিলেন জাকিয়া সুলতানা এবং শান্তিদা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ হচ্ছে তাদের সঠিক উপস্থাপনার মাধ্যমেই প্রোগ্রামটি সুন্দরভাবে সম্পূর্ণ হলো। এখানেই আমরা তাহলে প্রোগ্রামটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার জি স্যার আসলে স্যার আমাদের ব্রডকাস্টটা স্যার অফ করে দেওয়া হয়েছে।